বা যে কোনো একটা হচ্ছে গিয়ে প্রবলেমের জন্য আমরা কিছু গ্রামার মানে কিছু রুলস, সহজ কথায় আর কি গ্রামার মিনসই হচ্ছে কতগুলো রুলস থাকবে, সেই রুলসগুলো আমরা ডিফাইন করব এবং এই ডিফাইন যখন করব সেটা কোনো কনটেক্সটের উপর বেসড করে না, মানে একটা নির্দিষ্ট প্রবলেমের উপর বেসড করেই শুধুমাত্র যে আমরা গ্রামারটা লিখবো এরকম না। এটা দেখা গেছে মানে সিকোয়েন্স বা প্রবলেম মানে একই থাকবে, কিন্তু যে কোনো লেন্থে হইতে পারে, যে কোনো হচ্ছে গিয়ে মানে একটা প্যাটার্ন মেনটেন করে এটা লেন্থ কম বেশি হতে পারে। তো এই জন্য আমরা বলতেছি এটাকে কনটেক্সট ফ্রি গ্রামার। আচ্ছা, তো এখানে আমরা প্রথমেই আপনাদের মধ্যে সবাইকে আসলে মানে এডু ইমেইল দিয়েই হচ্ছে গিয়ে এই ইয়েতে আসতে হবে, মিটিং এ আসতে হবে। সো অনেকে মনে হয় চেষ্টা করতেছেন আপনার মানে পার্সোনাল ইমেইল দিয়ে। তো যারা যারা এখনো ঢুকতে পারেন নাই তারা আর কি চলে আসেন। তারপর আমি যে কজনটা দেখছি তাদেরকে আর কি মোটামুটি আপনার মানে দিছি, আপনার অ্যাক্সেসটা দিয়ে দিছি আর কি। আচ্ছা, আমি একটু পড়া শুরু করি। সেটা হচ্ছে প্রথমেই এখানে ওনারা একটা ইনফর্মাল এক্সাম্পলের কথা বলছে, যেটা কিনা হচ্ছে প্যালিন্ড্রোম নাম্বার নিয়ে। সো প্যালিন্ড্রোম নাম্বার কি জিনিস, যেটা কিনা আমরা হচ্ছে এমন একটা নাম্বার যেটা আমরা মানে প্রথম থেকে ফরওয়ার্ড থেকে পড়ি আর ব্যাকওয়ার্ড থেকে পড়ি, ওই নাম্বারটা দেখতে আসলে একই রকম হবে। তো যেমন আমি এখানে আসলে হাইলাইট করে রাখছি পুরো বইটার মধ্যে, আমাদের এই চ্যাপ্টারের মধ্যে আমরা যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট এরিয়া আমি পুরোটাই মোটামুটি হাইলাইট করে রাখছি, এবং যেগুলো হাইলাইট করে রাখছি ওগুলো মোটামুটি আমরা পড়বো। তো প্যালিন্ড্রোম নাম্বার হচ্ছে আমরা এটা জানি যে যেমন এখানে 0110 আছে, এটাকে আমরা ফরওয়ার্ড থেকে পড়ি আর ব্যাকওয়ার্ড থেকে পড়ি, অনেকটা একই রকম হবে আর কি। এর পাশাপাশি হচ্ছে এখানে আছে হচ্ছে 1110111 অ্যান্ড এপসাইলনও আছে। তো আচ্ছা, আমি আশা করি আমার যে কার্সরটা মানে মাউসটা দেখা যাচ্ছে তাই না, তো এটার দিকে একটু নজর রাখা লাগবে আর কি সবাইকে, যেন এটা তাহলে হচ্ছে সিকোয়েন্স রাখা যাবে। আর যখন যেটা বলবো যে লিখে রাখার জন্য খাতায়, এটা অবশ্যই লিখে রাখতে হবে, কারণ খাতায় যদি লিখে না রাখেন পরবর্তীতে বোঝা যাবে না, যেহেতু এটা ধরেন হোয়াইট বোর্ড না। সো একটু কষ্ট হবে আর কি। তো যাক, প্যালিন্ড্রোম নাম্বার কি জিনিস সেটা আমরা জানি, এখানে ওই জিনিসটার ব্যাখ্যা দেওয়া হয়েছে। এন্ড দেন বলা হচ্ছে যে একটা প্যালিন্ড্রোম নাম্বার হচ্ছে যে এটা যে নট রেগুলার, এটাও খুব ইজিলি আর কি পাম্পিং লেমা দিয়ে আর কি মানে আপনার প্রমাণটা করাই যায়। যেমন আমি এর আগে হচ্ছে একটা বলছিলাম যে a⁴n আর হচ্ছে b⁴n, যখন আমি পাম্পিং লেমা আপনাদেরকে পড়াইছিলাম তখন এরকম একটা এক্সাম্পল দিছিলাম যে a⁴n এবং তারপর হচ্ছে ফলোড বাই b⁴n। তো এটাকে আমরা পাম্পিং লেমা অ্যাপ্লাই করে হচ্ছে টেস্ট করে দেখলাম যে এটা আসলে পাম্পিং লেমা যখন আমরা অ্যাপ্লাই করতেছি সবসময় মানে এর পরেই যে বি থাকতে হবে এই শর্তটা সে ব্রেক করতেছে, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে বি এর পরে এ চলে আসতেছে, মানে যখন পাম্পিং লেমার ক্লাসে পড়াইছিলাম তখন বিষয়টা এরকমই ছিল। তো এখানে একই রকম যে আপনার মানে এটা আসলে রেগুলার ল্যাঙ্গুয়েজ কেন হবে না, যে আপনার জিরোর পরে ওয়ান, আবার ওয়ানের পর আবার জিরো রিপিট করতেছে তাই না, আবার ওয়ানের পর জিরো, জিরোর পর আবার ওয়ান রিপিট করতেই পারে। সো এরকম কিছু মাল্টিপল জিনিসের কারণে এটা নট রেগুলার, তো এটা আমাদের আসলে খুব একটা ইম্পর্টেন্ট না। পাম্পিং লেমাতে আমরা পড়ে আসছি যে কিভাবে আসলে রেগুলার আর নট রেগুলার এগুলা মানে ডিটারমাইন করা যায়। এখানে ওনারা জাস্ট আর কি একটা ওই ক্লেমটাকে আবার নিয়ে আসছে। আচ্ছা, তো এখানে আপনার ফিগার 5.1 এ আমরা দেখতে পাচ্ছি কতগুলো হচ্ছে প্রোডাকশন রুলস আছে, এগুলোকে মানে সেট অফ প্রোডাকশনস বলা হয়, আবার অনেকে হচ্ছে রুলসও বলে আর কি। তো আচ্ছা, একটু ওয়েট করেন। আচ্ছা, সরি একটু ইন্টারাপ্ট করার জন্য, আমি শুরু করি। আর আরেকটা বিষয় হচ্ছে সবাই একটু দয়া করে মন দিয়ে জিনিসগুলো পড়বেন, কেউ যেন মিস না করেন। পরবর্তীতে ক্লাসে এগুলো একদম ইন ডিটেলসে ব্যাখ্যা করা কিন্তু খুবই কষ্টকর হবে। আর আমি চাইলে হচ্ছে এই পুরো আজকের টপিকগুলা মানে স্লাইড দিয়ে পড়াতে পারতাম, বাট স্লাইড দিয়ে পড়ানোর চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে বই থেকে পড়া, মানে বইয়ের উপর আসলে কিছু নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, স্লাইডে একটা কনসাইজ ভার্সন নিয়ে আসা হয়, বাট বই থেকে যদি আমরা পড়ি মানে এই বইয়ের উপরে আর কোনো কিছু নেই। বইতে আমি এক্সাম্পল দেখতেছি, বইতে আমি এক্সারসাইজও দেখতেছি। সো এগুলো যদি আমি যত বেশি প্র্যাকটিস করবো, যত বেশি হচ্ছে বইয়ের সাথে কানেক্টেড থাকবে, এটা আমার জন্য উপকারী। কারণ বই পড়ার থেকে আর বড় কোনো বেনিফিট নেই। যেবার আমি স্লাইড পড়ি, অনেক স্লাইড আছে নেটে অ্যাভেলেবেল, অনেক মানে ভালো ভালো সুন্দর সুন্দর স্লাইড আছে, প্রবলেম আছে, বাট আমাদেরকে সবার আগে বই কভার করতে হবে, তারপর হচ্ছে অন্যান্য জিনিস। তো এখানে আমি মানে এটা আমি স্যার আলোচনা, অ্যাটেন্ডেন্সের ফর্ম কি অফ করে দিয়েছেন স্যার? হ্যাঁ অ্যাটেন্ডেন্সের ফর্মটা অফ করে দিছি।
ওটা স্যার দিতে পারি নাই, সরি, দিতে পারি না অ্যাটেন্ডেন্স স্যার। হ্যাঁ অ্যাটেন্ডেন্স আর দেওয়ার সুযোগ নাই, কারণ অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় আসলে অনেক বেশি আমাদের পার্টিসিপেন্টস ওই ছিল। যে লগ ইন করা ছিল না তো, লগ ইন চাচ্ছিল বারবার, ওই জন্য হ্যাঁ, পাসওয়ার্ডটা খেয়াল ছিল না, ওই জন্য একটু ইয়ে হয়ে গেছে স্যার। আরেকবার যদি দিতেন। আচ্ছা দেখা যাক এটা আপনার অ্যাটেন্ডেন্স আরেক ধাপ, সেটা হচ্ছে যে আপনার এই কনটেক্সট ফ্রি গ্রামার আমরা আসলে কি যেমন এখানে বলা আছে প্যালিন্ড্রোম নাম্বারের জন্য এখানে একটা গ্রামার, মানে পুরোটাকে বলা হচ্ছে গ্রামার, আর গ্রামারের মধ্যে এখানে 5টা রুলস আছে, এগুলোকে রুলসও বলা হয়, আবার সেট অফ প্রোডাকশনসও বলা হয়। তো আমরা একটু দেখি সেটা কিরকম। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাপিটাল পি দেওয়া আছে, এই ক্যাপিটাল পি গুলোকে আমরা বলবো আসলে নন টার্মিনালস বা ভ্যারিয়েবলস। আর এই নন টার্মিনালস গুলা বা ভ্যারিয়েবলস গুলা আপনার অ্যারো চিহ্নের বাম পাশে যেরকম আছে এরকম অ্যারো চিহ্নের ডান পাশেও আছে। সো নন টার্মিনালস সব সময় বামেও থাকতে পারবে, ডানেও থাকতে পারবে, এটা হচ্ছে নন টার্মিনালস এর একটা ক্যারেক্টারিস্টিক্স বলতে পারে। আর যেগুলো কিন্তু টার্মিনাল বা টোকেন, টার্মিনাল বা টোকেন আমরা কাদেরকে বলবো, যেগুলো হচ্ছে আমাদের আসলে মানে ওই যে ডিএফএ এনএফ এর সময় ইনপুট সিম্বল হিসেবে কাজ করতো। এন্ড ইনপুট সিম্বল ছাড়াও এখানে আরেক নতুন করে এপসাইলন আছে, যদিও এপসাইলন কোনো ইনপুট সিম্বল না, তারপরে এপসাইলনটা আপনার আমরা এখানে টোকেন হিসেবে আর কি ওকে কাউন্ট করব। তো টোকেন এখানে তাহলে কারা কারা আছে, একটা হচ্ছে এপসাইলন, একটা হচ্ছে জিরো, আর একটা হচ্ছে ওয়ান, এরা টোকেন বা টার্মিনালস। আর নন টার্মিনালস কারা আছে সেটা একমাত্র এখানে পি আছে। তো এখানে যেরকম আমরা 1 2 3 4 5 এরকম নাম্বার করে লিখছি, চাইলে আমরা এগুলাকে একটা রুলস দিয়েও লিখতে পারতাম, অথবা দিয়ে মানে আপনার হচ্ছে আমরা যে একদম অর যে সাইনটা ইউজ করি, অর সিম্বলটা, সেটা দিয়ে আমরা এগুলাকে পাশাপাশিও লিখতে পারতাম, একটু পরেই আসে। তো আমি মানে বইতেই আছে, আমি দেখা মানে এটা নোটিস করাই দিব আর কি। তো এই যে যে রুলসটা বা প্রোডাকশন মানে প্রোডাকশন যেটাই আমরা বলি না কেন, এটা যদি আমরা ফলো করি তাহলে 0 এবং 1 দিয়ে যত ধরনের প্যালিন্ড্রোম নাম্বার আছে সবাইকে কিন্তু প্রকাশ করা যাবে। এখন প্যালিন্ড্রোম নাম্বারের লেন্থ ছোটও হইতে পারে, এটা অনেক বড়ও হইতে পারে, বাট মানে যত ধরনের প্যালিন্ড্রোম নাম্বার 0 এবং 1 দিয়ে পসিবল তাদের সবাইকে কিন্তু এই গ্রামারটা দিয়ে আসলে আমরা মানে ডিরাইভ করতে পারবো, বা হচ্ছে আমরা তাকে ড্রয়িং করেও দেখাইতে পারবো। তো এগুলো আমরা আসলে পরবর্তীতে আরো ডিটেলস জানতে পারবো আর কি। তো এখন ওনারা একটা এক্সাম্পল দিছে, এক্সাম্পল দেওয়ার পর এখন হচ্ছে ডেফিনেশন অফ কনটেক্সট ফ্রি গ্রামারে চলে আসছে। এখানে 4টা কম্পোনেন্ট খুব ইম্পর্টেন্ট। প্রথমটা হচ্ছে গিয়ে টার্মিনালস, যেটা আমি অলরেডি আলোচনা করছি, তারপর ছিল নন টার্মিনালস বা ভ্যারিয়েবলস, এবং এই যে যারা হচ্ছে নন টার্মিনালস থাকবে তাদের মধ্যে যে কোনো একজন স্টার্ট সিম্বল হিসেবে কাজ করবে, মানে যেখান থেকে আসলে আমাদের মানে গ্রামারের স্টার্টিং পয়েন্ট এটা বোঝানোর জন্য আর কি। এন্ড দেন হচ্ছে কিছু আপনার রুলস থাকবে, সেই রুলস এর মধ্যে একটা অ্যারো চিহ্ন থাকবে, এটা দিয়ে আর কি মোটামুটি এখানে একটা তারা ওভারঅল মানে ডেফিনেশন দেওয়ার চেষ্টা করছে। এবং ডিএফএনএফ এর মতন আমরা এখানে চাইলেও একটা সিঙ্গেল নোটেশন দিয়ে মানে তাদেরকে আসলে প্রকাশ করতে পারি। তো এই জায়গা যখন আমরা সিঙ্গেল নোটেশন ইউজ করব তখন সেখানে আসলে ব্র্যাকেটের ভিতরে 4টা কম্পোনেন্ট থাকবে। আর যখন আমরা ডিএফএ অথবা এনএফএ পড়তাম তখন ব্র্যাকেটের ভিতরে দেখা গেছে 4টা 5টা, সরি 4টা না 5টা হচ্ছে আপনার টাপলস ছিল আর কি, কম্পোনেন্ট ছিল বা আর্গুমেন্ট ছিল, যেটা আমরা আর কি যেভাবে আমরা এটাকে বলতে পারি। তো ওই যে প্যালিন্ড্রোম নাম্বারের যে গ্রামারটা ছিল একটু আগে, সেটার আলোকে কিন্তু আবার এই নোটেশনের সাথে ম্যাচ করে এক্সাম্পল 5.2 তে আর কি লেখা হয়েছে। তো এই পর্যন্ত কি সব বুঝতে পারছি সবাই বলেন? এই পর্যন্ত কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আহ, লাগাই। এরপর হচ্ছে এক্সাম্পল 5.3 তে। তো এর মধ্যে মাঝামাঝি হচ্ছে আমি কিন্তু দুই একজনকেও আপনার কোশ্চেন জিজ্ঞাসা করতে পারি। সেটা হচ্ছে ধরেন আমি যদি র্যান্ডমলি কাউকে কোশ্চেন জিজ্ঞাসা করি, যা যা পড়াই দিয়েছি অবশ্যই কিন্তু অ্যান্সার করা লাগবে, ঠিক আছে? আপনার না পারলে কিন্তু সেটা নেগেটিভ মার্কিং হবে। ধরেন আপনার যে কোনো কুইজের মার্কস থেকে কিন্তু আপনি নেগেটিভ মার্কিং হবে আর কি, ঠিক আছে? সবাই আপনি অ্যাটেন্টিভ থাকা লাগবে। তো ফয়সাল মাহমুদ ফাহিম, আপনি কি আছেন? জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত যা যা আমরা পড়ছি এটা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো আমাকে একটু বলতে পারবেন যে ধরেন আহ, আপনার হচ্ছে টার্মিনাল কি জিনিস বা টোকেন কি জিনিস?
স্যার একটু থামেন। হচ্ছে আরেকটা প্রবলেম সিনারিওর কথা বলছে। তো সেই প্রবলেম সিনারিও আমাদেরকে আগে প্রবলেমটা বুঝতে হবে, তারপর আসলে গ্রামার ডিজাইন করা লাগবে। তো এখানে ওনারা প্রথমেই বলছে আমরা আসলে ম্যাথমেটিক্যাল কিছু ইকুয়েশনকে মানে এক্সপ্রেস করতে চাই। তো সেই এক্সপ্রেশন গুলোর মধ্যে বা ইকুয়েশন গুলোর মধ্যে আমরা আপাতত প্লাস এবং যে গুণ এই দুইটা অপারেটরকে কনসিডার করতেছি। এবং আমাদের হচ্ছে গিয়ে এই ইকুয়েশনের মধ্যে যারা যারা থাকতে পারে তাদের মধ্যে আমরা আপাতত শুধুমাত্র স্মল এ, স্মল বি এবং 0 আর 1 এই চারটা ডিজিটকে আমরা হচ্ছে গিয়ে কনসিডার করতেছি, যে আমাদের যে ইকুয়েশনটা থাকবে সেই ইকুয়েশনে শুধুমাত্র স্মল এ, স্মল বি এবং 0 আর 1 এই দুইটা ডিজিট থাকবে। তো এখন যে ইকুয়েশনটা আমরা লিখব সেই ইকুয়েশনটা হয় এ দিয়ে শুরু হবে, না হয় বি দিয়ে শুরু হবে। মানে ইকুয়েশনটা শুরু হইতে হবে অবশ্যই এ অথবা বি দিয়ে। সো এটা কিন্তু মাস্ট লেখা আছে। আপনারা যদি মাউসের দিকে তাকান বা কার্সরের দিকে তাকান তখন হচ্ছে গিয়ে দেখতে পারবেন যে এভরি আইডেন্টিফায়ার মাস্ট বিগিন উইথ এ অর বি হুইচ মে বি ফলোড বাই এনি স্ট্রিং ইন এ বি 0 1 এন্ড দেন অ্যাস্টারিক্স আছে। তার মানে বোঝা গেল যে আমাদের যে ইকুয়েশনটা আছে এটা শুরু হবে এ অথবা বি দিয়ে, এটা বাধ্যতামূলক। এবং তারপরে চাইলে এ থাকতে পারে অথবা বি থাকতে পারে অথবা 0 থাকতে পারে অথবা 1 থাকতে পারে অথবা তাদের যে কোনো কম্বিনেশন থাকতে পারে, এমনকি তাদের মধ্যে কেউ নাও থাকতে পারে। তো এই পুরো জিনিসটাকে যে প্রবলেমটা, যে সিনারিওটা, এই প্রবলেম সিনারিওকে যদি আমরা একটা রেগুলার এক্সপ্রেশন দিয়ে প্রকাশ করতে চাই তাহলে সেটা কিন্তু অনেকটা নিচে যে এক্সপ্রেশনটা আছে এক্সপ্রেশনের মতন হবে। অর্থাৎ প্রথমে এ অথবা বি থাকাটা বাধ্যতামূলক এবং দ্বিতীয় যে ব্র্যাকেটের অংশটা আছে তার সাথে কিন্তু অ্যাস্টারিক্স আছে। তার মানে দ্বিতীয় অংশটা থাকা কিন্তু বাধ্যতামূলক নয়, এটা থাকতেও পারে নাও থাকতে পারে, আবার তাদের যে কোনো কম্বিনেশন থাকতে পারে। তো এই প্রবলেম সিনারিওকে বা এই রেগুলার এক্সপ্রেশনকে মাথায় রেখে এটাকে হচ্ছে গিয়ে আমরা মানে আমাদের কনসিডারেশনে রেখে আমরা কিছু গ্রামার ডিজাইন করতে চাই। এবং এটাও কিন্তু মাথায় রাখা লাগবে যে দুইটা অংশের মধ্যে কিন্তু আপনার প্যারেনথেসিস থাকতে পারে, অর্থাৎ ব্র্যাকেট থাকতে পারে। সো এই ব্র্যাকেটের বিষয়টাও আমরা কনসিডারেশনে রাখবো। তো এখানে মোটামুটি যে গ্রামারটা লেখা হয়েছে সেই গ্রামারে কিন্তু হচ্ছে আপনার 10টা রুলস আছে। যদিও চাইলে 10টা রুলসকে আসলে মানে 5 থেকে 10 এটা সবাই মানে একজনকে রিপ্রেজেন্ট করতেছে, সেটা হচ্ছে আই, যে আই এ হতে পারে অথবা আই বি হতে পারে অথবা আই এ মানে আই এর পরে একাধিক এ থাকতে পারে, আবার আই এর পরে একাধিক বি থাকতে পারে। তদ্রূপ 9 নাম্বার 10 নাম্বার কিন্তু একই জিনিস। তার মানে 5 থেকে 10 পর্যন্ত যেই রুলস গুলো আছে এটা কিন্তু 5 আর 6 কিন্তু মেইন। 5 আর 6 মেইন কিভাবে? কারণ 5 আর 6 বলতেছে যে আমাদের যে আই অর্থাৎ একটা আইডেন্টিফায়ার সেটা হয় এ হবে না হয় বি হবে, এবং সেটার পরে এর পরে একাধিক এ থাকতে পারে, এর পরে একাধিক বি থাকতে পারে অথবা এর পরে একাধিক 0 থাকতে পারে অথবা বি এর পরে একাধিক 1 থাকতে পারে। তো আমাদের যে প্রবলেমটা ছিল একদম শুরুতে সেটা ছিল এ আর বি, যে হয় এ আর বি দিয়ে শুরু হবে এবং শেষটা হবে এ বি মানে 0 1 তাদের যে কোনো কম্বিনেশন দিয়ে। তো এটা এনশিওর করার জন্য কিন্তু আমরা 5 আর 6 কিন্তু মেইন আমাদের হচ্ছে ফোকাস, যে আমরা বলতেছি আমাদের যে আইডেন্টিফায়ার সেটা এ হতে পারে অথবা বি হতে পারে। আর 7 8 9 10 এটা এনশিওর করতেছে যে আই এ হোক আর আইটা হচ্ছে বি হোক, যেটাই হোক না কেন তাদের পরে এ থাকতে পারবে, বি থাকতে পারে, 0 থাকতে পারে, 1 থাকতে পারে। তো 5 থেকে 10 কিন্তু হচ্ছে গিয়ে মানে আমার জাস্ট যে এ আর বি কে সামনে থাকবে আর কে পিছনে থাকবে এটা হচ্ছে গিয়ে সে এনশিওর করতেছে। এন্ড 1 2 3 4 এই চারটা যে রুলস আছে এই চারটা রুলস কিন্তু এটা এনশিওর করতেছে যে এদের মধ্যে আসলে কিরকম মানে যোগ হবে নাকি গুণ হবে, এই জিনিসটা নাকি ব্র্যাকেট হবে এই জিনিসটা এনশিওর করতেছে। যেমন এক কি বলতেছে, এক বলতেছে যে আমি ই কে আই দিয়ে রিপ্লেস করতে পারবো, তাহলে ই বলতে কি বুঝায়? ই বলতে বুঝায় একটা এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনে শুধুমাত্র ক্যাপিটাল ই কে আমরা সামনে রাখছি। আবার ই হতে পারে ই প্লাস ই অথবা ই হতে পারে ই মাল্টিপ্লাইড বাই ই অথবা ই হতে পারে আপনার ব্র্যাকেট তার ভিতরে হচ্ছে ই। তো এটা হচ্ছে আপনার রুলস, যা আমরা ধরে নিলাম যে আমাদের শুধুমাত্র এ এবং বি আছে। কথার কথা আমরা এভাবে হচ্ছে গিয়ে যদি চিন্তা করি যে আমাদের এই জায়গাতে হচ্ছে
আহ, আহ, আমাদের যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এবং যেই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অথবা ইকুয়েশন আমরা শুধুমাত্র যোগ এবং গুণ এদেরকে হচ্ছে আর কি মানে ফোকাসে রাখতেছি। এদেরকে ফোকাসে রেখে আমরা একটা গ্রামাটিক্যাল মানে গ্রামার ডিফাইন করছি। সেই গ্রামারের মধ্যে ধরে নিলাম যে 10টা রুলস আছে। তো এই 10টা রুলসের মধ্যে হচ্ছে গিয়ে প্রথম 1 2 3 4 আমাদেরকে এটাই বলতেছে যে ই কে আমি চাইলে আই দিয়ে রিপ্লেস করতে পারবো, অথবা ই কে আমি চাইলে ই প্লাস ই দিয়ে রিপ্লেস করতে পারবো, অথবা ই কে ই গুণন ই দিয়ে রিপ্লেস করতে পারবো, অথবা ই কে ব্র্যাকেট দিয়েও রিপ্লেস করতে পারবো। আর 5 থেকে 10 হচ্ছে এগুলোই বলা হচ্ছে যে আমি আই কে চাইলে এ দিয়ে রিপ্লেস করতে পারবো, অথবা আই কে বি দিয়ে। আর মানে অ্যাজ ইট ইজ। তারপর হচ্ছে 7 থেকে 10 পর্যন্ত আপনারা বুঝতেই পারতেছেন, কিন্তু 7 থেকে 10 পর্যন্ত যে রুলস গুলো আছে তাদের সবার প্রথমে কিন্তু আই আছে, এটা খেয়াল রাখতে হবে। যে মানে আপনার 7 থেকে 10 যে এই রুলস গুলো আমরা যখনই অ্যাপ্লাই করি না কেন, এখানে কিন্তু আমরা আই কে আই এ দিয়ে রিপ্লেস করতে পারবো। এটা এজন্য যেন আমরা এ এবং বি এর পরে মানে একাধিক এ আসতে পারবে, অথবা এ অথবা বি এর পরে একাধিক জিরো আসতে পারে, অথবা এ বি এর পরে একাধিক 0 1 এর কম্বিনেশন আসতে পারে, এটা এনশিওর করার জন্য। আর 2 3 হচ্ছে গিয়ে জাস্ট যোগ এবং গুণের কাজটা এনশিওর করবে, 4 হচ্ছে ব্র্যাকেটের কাজটা এনশিওর করবে। তো এখানে কিছু হচ্ছে বেসিস রুল বলা আছে, তারপর হচ্ছে গিয়ে সেট অফ সিম্বলস বলা আছে। মানে জাস্ট আমাদের এখানে কারা মানে আমরা যে নোটেশনটা ইউজ করব, গ্রামারের যে নোটেশনটা 4টা আর্গুমেন্ট, সেই 4টা আর্গুমেন্টের মধ্যে কারা আসলে নন টার্মিনালস, কারা টার্মিনালস, তারপর হচ্ছে কারা সেট অফ প্রোডাকশনস, এবং আরেকটা হচ্ছে আপনার ই যেটা কিনা হচ্ছে আপনার যে মানে প্রোডাকশন রুলস গুলোকে আর কি বা ইনপুট সিম্বল গুলোকে আপনার হচ্ছে ডিফাইন করতেছে, বা স্টার্টিং সিম্বলকে। ওইটা মানে স্টার্টিং সিম্বল হচ্ছে ই। সো এটা আসলে যারা নোটেশন কিভাবে প্রকাশ করতে হয় ওই সময় ফোকাস করছিলেন তারা খুব ইজিলি ধরতে পারবেন আর কি। তো যাক, সেখান থেকে আমি আবারও বলছিলাম ওই যে আমরা প্রথমে যে প্যালিন্ড্রোম নাম্বারের যে গ্রামারটা দেখছিলাম সেখানে বলছিলাম যে আসলে 5টা রুলসকে আলাদা আলাদা ভাবে না লিখে এদেরকে চাইলে অর সিম্বল দিয়ে একসাথে লেখা যাবে। তো এই আপনার এটার পরে ধরেন আপনার এই এতটুকুর পরে আমরা এখন চলে আসতেছি আসলে এখানে হচ্ছে ডেরিভেশনস ইউজিং এ গ্রামার। তো এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট 5.1.3 যে সেকশনটা আমরা এখন পড়বো, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে প্রথমে বলাই আছে যে আপনার যে উই অ্যাপ্লাই দ্য প্রোডাকশনস অফ এ সিএফজি, অর্থাৎ আমরা একটা কনটেক্সট ফ্রি গ্রামারের এই রুলস গুলাকে বা প্রোডাকশনস গুলোকে অ্যাপ্লাই করি টু ইনফার দ্যাট সার্টেন স্ট্রিংস আর ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ এ সার্টেন ভ্যারিয়েবল। তো একটা স্ট্রিং যে আমার ওই গ্রামারটাকে মানে মেনটেন করতেছে। সো দেখা গেছে আমি একটা গ্রামার লিখলাম, যে গ্রামারের মধ্যে আমার মানে কনসার্ন ছিল যোগ এবং গুণ দুইটাই হইতে হবে, এবং সাথে এ থাকবে বি থাকবে শুরুতে। তো শুরুতে এরকম হইতে পারে যে এ প্লাস বি, অথবা শুরুতে এরকম হইতে পারে যে এ প্লাস এ, অথবা শুরুতে এরকম হইতে পারে এ গুণন এ, অথবা শুরুতে এরকম হইতে পারে বি গুণন বি। তার মানে শুরুতে আমার যোগ আর গুণ যাই থাকুক না কেন তাদের মধ্যে আপনার এ অথবা বি থাকবে। সো জিনিসটা হচ্ছে ধরেন আমি প্রথমে শুরু করব এ প্লাস বি দিয়ে, এরকম হইতে পারে। তো আরেকটা বিষয় এখানে বলে রাখি যেন এটা আপনাদের কনফিউশন না হয়, এই রেগুলার এক্সপ্রেশনের মধ্যে যখন আমরা প্লাস সিম্বল ইউজ করতেছি এটার মানে কিন্তু এটা কোনো যোগ না। এই প্লাস সিম্বলের মিনিংটা হচ্ছে অথবা, এটা তো সবাই জানেন আশা করি, তাই তো? জি স্যার। আচ্ছা, আমরা যখন রেগুলার এক্সপ্রেশনের মধ্যে প্লাস সিম্বলটা ইউজ করতেছি এটা কিন্তু কোনো যোগ নির্দেশ করতেছে না, এটা কিন্তু অথবা নির্দেশ করতেছে যে আসলে আমার এক্সপ্রেশনটা কিরকম হবে। আর যখন আমি ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মধ্যে চলে আসব তখন কিন্তু আমার যোগও থাকতে পারে গুণও থাকতে পারে। এখন যোগ থাকুক আর গুণ থাকুক তাদের মধ্যে কিন্তু দুইটা অংশ থাকবে। আমার যে ইকুয়েশন সেই ইকুয়েশনের দুইটা অংশ থাকবে। দুইটা অংশ কিভাবে আমি সেপারেট করব? দুইটা ব্র্যাকেট দিয়ে। ধরেন প্রথম ব্র্যাকেটের ভিতরে আমি মানে একটা অংশ রাখলাম, আর দ্বিতীয় যে ব্র্যাকেট তার ভিতরে আমি আরেকটা অংশ রাখলাম, একটু পরে এক্সাম্পল আছে দেখতে পারবেন। তো প্রথম অংশের ভিতরে আপনার আমি প্রথম যে অংশটা থাকবে সেই প্রথম অংশের ভিতরে কিন্তু যোগ অথবা গুণ আপনি রিপ্লেস করতেই পারবেন, যোগ অথবা আপনার হচ্ছে গিয়ে গুণ যে কোনোটা হচ্ছে রাখা যাবে। কিন্তু আপনার দ্বিতীয় যে অংশ সেই দ্বিতীয় অংশের মধ্যেও কিন্তু যোগ অথবা গুণ রাখা যাবে, কিন্তু সেখানে হচ্ছে এ থাকতে পারবে, বি থাকতে পারবে, আপনার জিরো থাকতে পারবে, ওয়ান থাকতে পারবে।
কিন্তু প্রথম যে অংশটা ছিল সেখানে কিন্তু শুধুমাত্র এ অথবা বি যে কোনো একজন থাকতে পারবে। তো এটা বোঝানোর জন্য কিন্তু আমি বারবার বলতেছি যে এটা কিরকম হইতে পারে, প্রথম অংশটা বা প্রথম ব্র্যাকেটের ইনপুটটা সেটা এ প্লাস এ হইতে পারে, অথবা এ প্লাস বি হইতে পারে, অথবা এ গুণন এ হইতে পারে, অথবা বি গুণন বি হইতে পারে, অথবা বি গুণন এ হইতে পারে। তার মানে যাই হবে না কেন যোগ অথবা গুণ সেটা এ আর বি কে নিয়েই হবে, এর বাইরে কিছু হবে না। তো এগুলো যদি আমরা ঠিকঠাক মতন বুঝি, বুঝার পর আমরা আসলে এখন ডেরিভেশনসে আসব। তো এই ডেরিভেশনের মধ্যে হচ্ছে ওনারা স্যার বলতেছে, হ্যাঁ জি বলেন। স্যার আমরা 5.1.3 এর জন্য আমাদের হুম 5.3 এর এক্সাম্পলটা দেখতেছি, রাইট? এখানে হুম হুম আমাদের তো একটা রেগুলার এক্সপ্রেশন দেওয়া আছে। এই রেগুলার এক্সপ্রেশন থেকে আমাদের যে পরের লাইনগুলো আসতেছে হুম ওইগুলা আমরা ঠিক আছে, কিন্তু আই এর নিচের পার্টটুকু, ওই হুম হুম। পার্টটুকু হচ্ছে জাস্ট আমাদের ওইটারই মাল্টিপল, মানে ইনটু আকারেও আসতে পারে প্লাস আকারেও আসতে পারে, এইটাকে বোঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি ওইটাই আর কি। তো এটা আমি বলতেছি, আমি এবারে যেই গ্রামারটা আমি লিখছি, গ্রামারটা হচ্ছে আপনার মানে লেখা হয়েছে, এটা আমি আর একটু ব্যাখ্যা করতেছি। তো এর মধ্যে আমি একটা আপনাদেরকে হচ্ছে মানে ইনফো দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনাদের কাছে কিন্তু অলরেডি আবার কিন্তু অ্যাটেন্ডেন্স চাওয়া হয়েছে, এবং এই অ্যাটেন্ডেন্স কিন্তু আপনার আরো অনেকক্ষণ আগেই দেওয়া হয়েছিল। এই অ্যাটেন্ডেন্স এবং পূর্বের অ্যাটেন্ডেন্স, দুইটা অ্যাটেন্ডেন্সকে কিন্তু আপনার হচ্ছে মার্চ করে তারপর কিন্তু অ্যাটেন্ডেন্স দেওয়া হবে। মানে দুইটা অ্যাটেন্ডেন্সের মধ্যে যারা কমন্তপূর্ণ এতক্ষণ আমরা যা যা পড়ছি এর মধ্যে কিন্তু 5.1.3 কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো এটা অবশ্যই সবাই মনোযোগ দিয়ে দেখবেন, আমি যা যা বলতেছি প্রতিটা কথা আপনার কিন্তু অবশ্যই মন দিয়ে শুনতে হবে। এটা কুইজ দেন, পরবর্তী যে কুইজগুলো হবে অথবা আপনি ফাইনাল পরীক্ষা যখন দিবেন সেখানেও কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ। তো সেটা শুরু করার আগে আমি সবাইকে মানে রিকোয়েস্ট করব এটা, যে আপনার ফিগার 5.2 যেটা এখন দেখা যাচ্ছে, এখানে যে 10টা রুলস আছে এই 10টা রুলস অবশ্যই আপনি খাতায় নোট করে রাখেন। কারণ এই 10টা রুলস হচ্ছে পরবর্তী 3-4টা এক্সাম্পলে ইউজ করা হবে। সো এই পরবর্তী 3-4টা এক্সাম্পলে কিন্তু আপনার এই 10টা রুলসকে কিন্তু বারবার দেখা লাগবে। মানে বারবার তো আমি আর এই পেজে রিটার্ন আসতে পারবো না, চেষ্টা করব, কিন্তু আপনি যদি খাতায় নোট করে রাখেন খুব ইজিলি আর কি মানে কানেক্ট করতে পারবেন। সো যাদের কাছে বই আছে অথবা পিডিএফ আছে তারা অবশ্যই এই 10টা রুলস হয় ওপেন করে রাখেন আপনার ল্যাপটপে বা ডেস্কটপে, এন্ড আর যদি সম্ভব হয় সবচেয়ে বেটার হয় খাতায় লিখে রাখেন, এতে করে প্র্যাকটিসও হবে। তো যাই হোক আমরা 5.1.3 তে চলে যাই। এই 5.1.3 তে প্রথমে বলা হয়েছে যে আমরা আসলে আমাদের গ্রামারটাকে এখন ইমপ্লিমেন্ট করতে চাই, যে যে গ্রামারটা আমি লিখছি এই গ্রামারটা যেন একটা নির্দিষ্ট প্রবলেম বা একটা নির্দিষ্ট ইকুয়েশনের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে। ওই প্রবলেমের যে কোনো মানে ওই প্রবলেমের হচ্ছে মেইন শর্তগুলোকে ফোকাস করে লেন্থ কম বেশি হোক অথবা সিম্বলগুলোর যে কোনো কম্বিনেশন হোক, সেটা যেন আমরা গ্রামার দিয়ে ডিরাইভ করতে পারি। মানে আমার গ্রামারটা ঠিকই থাকবে কিন্তু আমি স্ট্রিং ভিন্ন ভিন্ন হবে, এই স্ট্রিংটা যেন সবসময় এই গ্রামারটাকে ফলো করে। তো এখন আমাদের এই গ্রামারটা আসলে ইউজ করার মানে দুইটা অ্যাপ্রোচ আছে। দুইটা অ্যাপ্রোচ, এটা আপনি গ্রামারকে ইমপ্লিমেন্ট করার কথাও বলতে পারেন, আবার এটাকে হচ্ছে কি আপনার ইনফারেন্সের কথা বলতে পারেন। তো যেই শব্দটা মাথায় সবসময় রাখা লাগবে সেটা হচ্ছে ইনফারেন্স। পরীক্ষায় যদি ইনফারেন্স রিলেটেড কিছু আসে এটা নিয়ে কিন্তু কোনোভাবেই কিন্তু নার্ভাস হওয়া যাবে না যে ইনফারেন্স বলতে আবার কি বোঝায়। তো আপনি আপনাকে প্রশ্ন যদি বলা হয় যে ইনফেয়ারেন্স মানে একটা স্ট্রিং তুমি ইনফেয়ার করে দেখাও, তখন কিন্তু আপনাকে অবশ্যই মানে সেটা কিন্তু মানে বুঝতে হবে যে আমি আসলে কোন অ্যাপ্রোচে যাব। কারণ আমার গ্রামার ইমপ্লিমেন্ট করার জন্য দুইটা অ্যাপ্রোচ আছে, একটা হচ্ছে আপনার ডেরিভেশন আর আরেকটা হচ্ছে ইনফেয়ারেন্স। সো কোনটা প্রশ্নে বলা হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু ভুল করা যাবে না। দেখা গেছে আমি চাচ্ছি একটা আপনি দিচ্ছেন আরেকটা, তাহলে কিন্তু পুরো একদম মার্কস 0 পাবেন। আচ্ছা, তো এখন আমি বলি সেটা হচ্ছে যে আপনার বইতে বলা আছে যে দুইটা অ্যাপ্রোচ আছে আপনার স্ট্রিং ইনফারেন্সের। প্রথমটা হচ্ছে কনভেনশনাল অ্যাপ্রোচ, যেটাকে ওনারা আসলে নাম দিচ্ছে রিকার্সিভ ইনফারেন্স। আর দ্বিতীয়টা হচ্ছে আপনার ডেরিভেশন, মানে আমি জাস্ট আপনার গ্রামার গুলাকে ডিরাইভ করতে চাই। তো প্রথম অ্যাপ্রোচের নাম হচ্ছে রিকার্সিভ ইনফারেন্স এবং দ্বিতীয় অ্যাপ্রোচের নাম হচ্ছে আপনার ডেরিভেশন। মাউজের কার্সরটা খেয়াল করলে আপনি আর কি বুঝতে পারবেন যে আমি কোন জায়গাগুলোতে আসলে ফোকাস করতেছি। তো রিকার্সিভ ইনফারেন্সের কাজ কি, ভালো করে শুনেন। রিকার্সিভ ইনফারেন্সের কাজ হচ্ছে যে প্রথমে আমি যদি স্ট্রিং পাই সেই স্ট্রিংকে আমি আসলে আমার মানে মানে যাকে আমি মাত্র এনকাউন্টার স্যার করছি। একটু ইন্টারাপ্ট করি।
বলেন। স্যার আমাদের মানে পিডিএফ এর এখানে ড্র করার একটা অপশন আছে, ওইটা হুম, দিয়ে হুম। যদি একটু যদি যেই লাইনটা বলতেছেন ওই লাইনটা নিচে একটু টিক দিতেন, কারণ স্যার কার্সর তো সাদা, সাদার মধ্যে সাদা দেখা যাচ্ছে আচ্ছা না। ঠিক আছে, ঠিক আছে। ওকে ফাইন। আমি সেটা করতেছি। থ্যাংক ইউ। তো দেখেন আপনার এই জায়গাতে হচ্ছে ২ টা অ্যাপ্রোচের কথা বলা হইছে। একটা হচ্ছে আপনার রিকার্সিভ ইনফারেন্স এবং আরেকটা হচ্ছে আপনার ডেরিভেশন। তো আমরা হচ্ছে মানে এটা এই ২ টা অ্যাপ্রোচ আপনার স্ট্রিং কে ইনফার করার জন্য। প্রথমটা হচ্ছে আপনার রিকার্সিভ ইনফারেন্স। এই রিকার্সিভ ইনফারেন্স আসলে কি করা হয় যে আপনি দেখেন যে দ্যাট ইজ উই টেক স্ট্রিংস নোন টু বি ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইচ অফ দ্য ভ্যারিয়েবলস অফ দ্য বডি, concatenate them in the proper order with any terminals appearing in the body and infer that resulting string is in the language of the variable in the head. তো যেই কথাটা ওনারা বলছে সেটা হচ্ছে কি যে আপনার যে স্ট্রিং গুলা বা যে ইনপুট সিম্বল গুলা আপনার গ্রামারে থাকার কথা তাদেরকে প্রথমত নেওয়া হবে যে টেক স্ট্রিংস নোন টু বি ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইচ অফ দ্য ভ্যারিয়েবলস অফ দ্য বডি, কনক্যাটিনেট দেম, তাদেরকে পাশাপাশি রাখা হবে। তো প্রথমত দেখা গেছে আপনি মনে করেন এ পাইলেন, সেই এ কে আপনি কি দিয়ে রিপ্লেস করতে পারবেন? আই দিয়ে, রাইট? আপনারা যদি গ্রামারের দিকে খেয়াল করেন যে আমি যদি এ পাই তাহলে একে কিন্তু হচ্ছে ৫ নাম্বার যে রুলসটা ছিল এ কে আমি আই দিয়ে রিপ্লেস করতে পারবো, অথবা এট দ্য সেম টাইম আমি আই কে কিন্তু এ দিয়ে রিপ্লেস করতে পারবো। তার মানে আমার আপনার স্ট্রিং ইনপুট সিম্বল কিন্তু হচ্ছে আই। এই আই কে মানে সরি, ভুল বলতেছি, আমার যে ইনপুট সিম্বল সেই ইনপুট সিম্বলটা হচ্ছে স্মল এ অথবা স্মল বি। তো আমি স্মল এ অথবা স্মল বি পাই, ওর জন্য কোন রুলসটা অ্যাপ্লিকেবল হবে? ৫ আর ৬। এটা কি ঠিক কিনা বলেন, এতটুকু ঠিক আছে কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপর ধরেন আমি স্মল এর পরে আরেকটা স্মল এ পাইছি, কথার কথা, অথবা দেখা গেছে আমি স্মল এ এর পরে আরেকটা স্মল বি পাইছি। তো প্রথমে আমি যদি স্মল এ এর পরে স্মল এ আরেকটা পাই, মানে দুইটা এ পাশাপাশি পাইছি, তাহলে কিন্তু আমি মানে ৭ নাম্বার যে রুলটা আছে ওটা কিন্তু অ্যাপ্লাই করতে পারি, রাইট? কারণ প্রথম একে কিন্তু বাই দিস টাইম আমি আই দিয়ে রিপ্লেস করে ফেলছি। সো এখন প্রথম এ বলতে কিন্তু আই কে বোঝানো হচ্ছে, আর দ্বিতীয় এ অ্যাজ ইট ইজ। সো এখন আমার যে স্ট্রিংটা সেটা দেখতে কিন্তু আই তারপর একটা স্মল এ আছে। সো আমি যদি আই এর পরে একটা স্মল এ পাই তাকেও কিন্তু চাইলে আমি আবার আই দিয়ে রিপ্লেস করতে পারবো। এটা কি ঠিক আছে এই কথাটা? এটা কি জি স্যার। বুঝতেছেন? জি স্যার। আচ্ছা, ধরেন ধরেন আমি কথার কথা আবার স্মল এর পরে কোনো কারণে 0 পাইছি, মানে প্রথমে আমি একটা এ এনকাউন্টার করছিলাম, সেই এ কে আমি আই দিয়ে রিপ্লেস করছি, তখন প্রথম এটা বলতে আসলে আই কে বোঝায়, এবং সে আই এর পরে আমি একটা 0 কে আবার এনকাউন্টার করছি। তাহলে এই যে আমি এখন একটা এর পরে 0 আসছে, তাহলে প্রথম এটা আমার আই দিয়ে রিপ্লেসড ৫ নাম্বার রুল অ্যাপ্লাই করার কারণে, আর ৫ নাম্বার রুলের অ্যাপ্লাই করার কারণে প্রথম এ কে আমরা এখন আই দিয়ে ডিনোট করব। তাহলে এটা হচ্ছে সেই আই, এবং ওই প্রথম এর পরে যখন 0 আসছে তার মানে পুরো জিনিসটা দেখতে এখন আই এর পর 0, কারণ আই বলতে এখন কিন্তু প্রথম এটাকে বোঝানো হচ্ছে। ওই প্রথম একে আমি বাই দিস টাইম ৫ নাম্বার রুল অ্যাপ্লাই করে আই দিয়ে রিপ্লেস করে ফেলছি। তো এখন আমার মানে স্ট্রিংটা দেখতে কিরকম, যে আই এর পরে একটা 0, বাট বাস্তবে ছিল কি স্মল এ এর পরে একটা 0 ছিল। তো যেটাই হোক না কেন আমি আই 0 কে কিন্তু এখন আমি ৯ নাম্বার রুল অ্যাপ্লাই করে আবার আই দিয়ে রিপ্লেস করতে পারবো। পারবো কিনা বলেন? এটা কি বুঝছেন সবাই? জি স্যার। যারা যারা মনোযোগ দিয়ে তারা কি বুঝছেন বলেন, পরে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করব। জি স্যার, বুঝছি স্যার। এটা তো স্যার B0 লেখা যাবে ৯ নাম্বার হ্যাঁ রুল দিয়ে। হ্যাঁ, বি 0 লেখা যাবে, এ 0 লেখা যাবে, তাই না? আবার ধরেন আমি ৩টা এ দিলাম, যে আপনার ৩টা এ 0, তখনও কিন্তু আমি কিন্তু আপনার মানে লিখতে পারবো না। ৩টা এ 0 দিলে তখন আর কি একটু কম্বিনেশন আসবে, ৫ অ্যাপ্লাই করা লাগবে, ৭ অ্যাপ্লাই করা লাগবে, তারপর আর কি আবার ৭ দুইবার অ্যাপ্লাই করে এবার ৯ আসতে হবে। বুঝতে পারছি? জি স্যার, বুঝতে ধরেন পারছি। আমি এরকম এ দিলাম, এ একটা এ, তারপর হচ্ছে আরেকটা এ, তারপর হচ্ছে আপনার আরেকটা এ, তারপর হচ্ছে আমি ধরেন আপনার 0 দিলাম, কথার কথা এরকম। তাহলে প্রথম এ কে ধরেন আমি রিপ্লেস করলাম আই দিয়ে, তো এই যে প্রথম এর জন্য হচ্ছে আমি এখানে একটা আই লিখলাম। তাহলে এখন আই লেখার পরে তার আমার স্ট্রিংটা দেখতে এখন কিরকম হবে? আই এ, তারপর হচ্ছে দুইটা এ বাকি থাকবে, তারপর হচ্ছে আরেকটা আপনার 0 থাকবে। যদিও আমার লিখতে আসলে খুব কষ্ট হইতেছে আপনার এই ইয়া দিয়ে, টাচপ্যাড দিয়ে। তো যাই হোক, সেটা হচ্ছে আপনি ধরেন আই এ এখন চলে আসছে, তো এই অংশকে আমি কি দিয়ে রিপ্লেস করতে পারবো বলেন?
আই দিয়ে আর আই দিয়ে আই দিয়ে রিপ্লেস করতে পারবো। আই দিয়ে তো এটা রিপ্লেস করতে তো পারবো। এখন যে কথাগুলো মানে যে এই যে আমরা যে রিপ্লেসের কথাগুলো বলতেছি এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার মানে রিকার্সিভ ইনফারেন্সের জন্য। তো রিকার্সিভ ইনফারেন্স বুঝতে কিন্তু একটু কষ্ট হতে পারে, কিন্তু আপনি যখন প্র্যাকটিস করা শুরু করে দিবেন, প্র্যাকটিস করা শুরু করে দিলে কিন্তু তখন আর আপনার মানে এই কনফিউশনটা কিন্তু আপনার রেজ করবে না। তখন কিন্তু আপনি কিন্তু খুব ইজিলি কিন্তু হচ্ছে ধরেন মানে এটা প্র্যাকটিস করতে হবে, মিনিমাম একবার প্র্যাকটিস করাই লাগবে। তো এখন মানে আর যেটা ডেরিভেশন খুব ইজি। আমরা সেকেন্ড যে অ্যাপ্রোচটা যখন পড়বো ডেরিভেশন, ওটা কিন্তু খুবই ইজি। বাট প্রবলেমটা হচ্ছে কোথায়, যে রিকার্সিভ ইনফারেন্স এটা একটু আর কি আমাদের প্র্যাকটিস করতে বা এটা হচ্ছে আমাদের একটু কানেক্ট করতে প্রবলেম হইতেই পারে। তো এই জন্য আমি এটা আর কি একটু সময় নিয়ে বুঝাইছি। বাট ডেরিভেশন আসলে এত সময় নিয়ে বোঝানোর কিছু নাই, এটা আপনি দেখলেই বুঝতে পারবেন, খুবই ইজি ডেরিভেশন সেকেন্ড অ্যাপ্রোচটা। তো এখন দেখেন আমার ধরেন আমি আপনাদেরকে একটু বুঝাই যে এই যে ফিগার 5.3, এই ফিগার 5.3টা যদি আপনি স্যার। বুঝেন। হ্যাঁ জি বলেন। স্যার এইমাত্র যে একটা এক্সাম্পল দেখালেন, তাহলে এই এক্সাম্পলটার সলিউশন কি সর্বশেষ লাস্টে আই হবে? হ্যাঁ এটার জন্য আপনি আই বলতেই পারেন, কারণ কি আপনার এখানে তো কোনো আমি যোগ বিয়োগ করি নাই। মানে যোগ বিয়োগ করলে তখন আমি আর কি ধরেন চলে যেতে পারবো ই এর কাছে ধরেন, বাট যোগ বিয়োগ না করার কারণে তো আমাকে আই পর্যন্ত স্টে করা লাগবে, বুঝতে পারছি? জি স্যার। মানে এই সব আচ্ছা কিছুকে স্যার, আপনি বলেন। স্যার তো আই এ না নিয়ে শুধু এর বদল তো আবার তাহলে আই লিখতে পারতাম না? শুধু মানে আমি সেকেন্ডে যে আই নিলাম তারপর আরেকটা এ নিলাম, তো আমি আই পরিবর্তে এটা না নিয়ে আমি এ করলে তো আবার আই লিখতে পারতাম না? আচ্ছা এইটা আমি আপনাকে একটু পরে এই কোশ্চেনের অ্যানসারটা দিই, কারণ আমি মনে করতেছি কি আপনাদের যত কনফিউশন আছে বা যত হচ্ছে গিয়ে আপনাদের চিন্তা আছে সবগুলো হচ্ছে যে এখন যে এক্সাম্পলটা ফিগার 5.3 এটা যদি আমি একটু আলোচনা করি তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, আপনারা মানে একদম মানে প্রত্যেকটা প্রশ্নের অ্যানসার পেয়ে যাবেন। তো আমি এটা একটু Okay, sir. আগে আপনার ব্যাখ্যা করে নিই, তারপর আমি সবার কোশ্চেন নিতেছি কেমন। মানে Okay, এটা sir. বুঝা খুবই ইম্পর্টেন্ট ফিগার 5.3টা, কারণ আপনাদের এরকম একটা ফিগার অবশ্যই ড্রয়িং করা লাগতে পারে। যেমন এখানে কিন্তু আপনার যেই ইয়েটা আছে স্ট্রিংটা আছে সেটা হচ্ছে এ, তারপর একটা গুণ আছে, তো এ গুণন, তারপর হচ্ছে আপনার একটা ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের ভিতর আবার এ প্লাস বি ডাবল জিরো। সো এখানে আপনার গুণ চলে আসছে, এখানে যোগ চলে আসছে, তারপর হচ্ছে গিয়ে আপনার ব্র্যাকেটও চলে আসছে, ইভেন কি জিরো চলে আসছে। তো আপনি এখন দেখেন যে আপনার এই বিষয়টা আমরা কিভাবে আসলে অ্যাড্রেস করতে পারি, মানে কিভাবে আমরা আসলে ইনফারেন্সটা মানে ইমপ্লিমেন্ট করতেছি, এটা দেখলে আপনি সব স্পষ্ট হতে পারবেন। তো আমি ধরে নিলাম আমার আপনার মানে যে স্ট্রিংটা ছিল এ গুণন তারপরে ব্র্যাকেট এ প্লাস বি ডাবল জিরো, ওকে আমি এখন আর কি আপনার জাস্ট মানে ইমপ্লিমেন্ট করা শুরু করবো বা রিকার্সিভ ইনফারেন্স দিয়ে মানে গ্রামারটা আর কি ইমপ্লিমেন্ট করতে চাই। তো প্রথমে আপনি বলেন যে আপনি আসলে মানে এই স্ট্রিং এর মধ্যে সর্বপ্রথম কাকে এনকাউন্টার করবেন? অবশ্যই স্মল এ কে, রাইট? স্যার সবার আগে ব্র্যাকেটের কাজ করি। না সেটা ঠিক আছে, আপনি সবার আগে ব্র্যাকেটের কাজ করতে পারেন, কিন্তু এটা আপনার হচ্ছে এখানে অ্যাপ্লাই না করাটাই উত্তম হবে। মানে Okay, sir. আপনার রিকার্সিভ ইনফারেন্স অ্যাপ্রোচটা হচ্ছে এরকম যে আমি রিকার্সিভলি ইউজ করব। ধরেন আমার এ আসছে, বি আসছে, তারপর বি ডাবল জিরো আসছে, এদেরকে আমি প্রথমে একবার রিপ্লেস করব, তারপর রিপ্লেস করার পরে আমি এই রুলটাকে আরেকবার ইউজ করব মানে রিকার্সিভ ওয়েতে। তো এখানে আসলে ব্র্যাকেটের মানে আপনি ব্র্যাকেটেরটা ইউজ করেন আর না ইউজ করেন সেটা আর কি খুব একটা আপনার মানে প্রবলেম তৈরি হবে না। তো ধরেন আমি আপনাকে মানে এক নাম্বার যে রুলসটা আছে সেটা দিয়ে আমি আপনাকে মানে একটু বুঝাই যে ধরেন প্রথমে ধরেন আপনি এ কে এনকাউন্টার করছে, কথার কথা মানে আপনার 9 নাম্বার দিকে তাকান যে এ গুণন এ প্লাস বি ডাবল জিরো। তো এটাকে যদি আমি হচ্ছে এখানে একটু লিখি যে আপনার এ গুণন, আচ্ছা স্যার এভাবে লেখা লাগবে না, আপনি মুখে বলেন আমি বুঝবো। ওকে থ্যাংক ইউ। ধরেন আপনি প্রথমে মানে আলটিমেটলি আমরা 9 নাম্বারে এসে পৌঁছাবো আর কি, আমাদের গোল হচ্ছে এইটা যে 9 নাম্বার যেই আপনার স্ট্রিংটা আছে এই স্ট্রিংটাকে আমরা আসলে মানে গ্রামার দিয়ে মানে পুরো ম্যাচ করায় নিব, এটা হচ্ছে আমাদের আলটিমেট উদ্দেশ্য। তো দেখেন প্রথমে আমি একদম শুরুতে একটা স্মল এ কে এনকাউন্টার করছি, সেই স্মল এ কে কিন্তু আমি আই দিয়ে রিপ্লেস করে দিছি, সেজন্য কিন্তু আমি দ্বিতীয় কলামে লিখছি আই। এবং এই যে আই দিয়ে রিপ্লেস করছি, এই রিপ্লেস করার ক্ষেত্রে আমাকে আসলে মানে আপনার কোন প্রোডাকশন রুলটা ইউজ করা লাগছে 5 নাম্বার, তো এটা তো বোঝা গেছে রাইট? জি স্যার। আচ্ছা জি তারপর স্যার, ধরেন বুঝতে পারছি। তারপর ধরেন আমি আবার বি কে এনকাউন্টার করছি, কথার মানে কোনো কারণে আমি দেখলাম যে আমার স্ট্রিং এর মধ্যে একটা বি আছে, সো আমি যখন বিটা আছে সিঙ্গেল বি কে আমি আবার চাইলে আই দিয়ে রিপ্লেস করতে চাই, দ্যাটস ওয়াই আমি 6 নাম্বার প্রোডাকশন রুলটা অ্যাপ্লাই করছি। তারপর আমি এটাও নোটিস করলাম যে আমার আসলে
আপনার বি এর পরে ডাবল জিরো আসতে পারে, কিন্তু আমি ডাবল জিরোকে একসাথে না নিয়ে আমি শুধুমাত্র হচ্ছে ভেঙে ভেঙে বি জিরো নিলাম, যে এরকম আসলে আসলে কি হইতো। তো আমি দেখলাম যে হ্যাঁ, বি জিরোকে কিন্তু আমি আই দিয়ে রিপ্লেস করার জন্য আমাকে মানে ওই একটা রুল আমি ডিনোট করে রাখছিলাম। আমি কিন্তু কোথাও আমার গ্রামার যে রুলসটা ছিল সেই গ্রামার রুলস এর কোথাও কিন্তু আমি বি এর পরে ডাবল জিরো দিয়ে কিন্তু কোনো কিছু ব্যাখ্যা করি নাই। আপনারা যদি এদিকে খেয়াল করেন, আমি যতগুলো রুলস লেখছি সমস্ত রুলস এর পরে কিন্তু আপনার হচ্ছে আই এর পরে বি থাকতে পারে, অথবা আই এর পরে হচ্ছে আপনার এ থাকতে পারে, এরকম মানে আই এর পরে ডাবল জিরো, অথবা আই এর পরে ডাবল ওয়ান, কিংবা আই এর পরে ডাবল বি, আই এর পরে ডাবল, এরকম কিন্তু কিছু নাই। তো আমাকে মাথায় রাখা লাগবে এই জিনিসটা। আচ্ছা, দেখেন এদিকে একটু খেয়াল করেন। তো আমি যখন 3 নম্বরে চলে আসছি, 3 নম্বর আসার পর আমি দেখলাম বি এবং তার সাথে হচ্ছে আপনার জিরো আছে। তো এখন বি বলতে কিন্তু আমি কিন্তু বি কে আই দিয়ে কিন্তু বাই দিস টাইম রিপ্লেস করে ফেলছি 2 নম্বরে। এটা কি সবাই বুঝছেন? জি স্যার। মানে আমার যে 2 নাম্বার যে রুলসটা ছিল সেই 2 নাম্বার রুলসে আমি বি কে আই দিয়ে রিপ্লেস করে ফেলছি। সো এখন আমার মানে সামনে যত জায়গাতে আমি বি দেখবো সমস্ত বি কে আমি আই দিয়ে আসলে মানে ডিনোট করব। সামনে যত জায়গায় এ পাবো সমস্ত এ কে আমি আই দিয়ে ডিনোট করব। এর কারণ কি? কারণ হচ্ছে আমি 1 এবং 2 এ অলরেডি এ আর বি কে আই দিয়ে রিপ্লেস করে ফেলছি। তার মানে 3 নম্বরে যে আমার বি আর 0 আসছে, এটা কিন্তু আসলে বি 0 না, এটা কিন্তু মনে মনে আই 0। এটা কি বুঝছেন সবাই বলেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে বি জিরো কে আমরা মনে মনে যদি আই জিরো ধরে নিই, তাহলে আই জিরো এর পরিবর্তে কি আই লেখা যাবে 9 নাম্বার রুলস অনুযায়ী? এটা বলেন। জি স্যার। দেখা যাবে। জি স্যার, লেখা যাবে স্যার স্যার। একটা জিনিস স্যার, স্ট্রিং ইউজ যেটা, স্ট্রিং ইউজ 1 আর 2 নম্বরে একদম মানে দাগ টেনে দিচ্ছে। এইখানে কি রুল অ্যাপ্লাই হইছে এই কারণে না, ডাইরেক্ট এই কারণে এখানে আমরা কি কোনো মানে এখানে আমরা কাউকে রিইউজ করি নাই। রিইউজ না করার কারণে জাস্ট হাইফেন লেখা হয়েছে আর কি, মানে ব্ল্যাঙ্ক রাখা হয়েছে, যে আমরা এখানে কাউকে রিইউজ করি নাই। এই আপনার 4 নাম্বার কলামটা হচ্ছে রিইউজ, যে কাদেরকে আমরা রিকার্সিভলি ইউজ করতেছি বা রিইউজ করতেছি। এখানে তো আবার রুল অ্যাপ্লাই হচ্ছে। না না, এই আপনার 4 নাম্বার কলামের কথা বলতেছেন? না স্যার 3 নাম্বার কলামে রুল হ্যাঁ, অ্যাপ্লাই হইছে না, 3 মানে 9 নাম্বার নাম্বার রুল। কলামের হ্যাঁ 3 নাম্বার কলামে তো রুলস অবশ্যই অ্যাপ্লাই করা লাগবে। মানে আমি কখন কোন রুলটা অ্যাপ্লাই করতেছি এটা সিকোয়েন্সটা মেইনটেইন করার জন্য আমরা 3 নাম্বার কলামকে রাখছি। বুঝে না স্যার, গেছেন? আমি যদি 3 নাম্বার রোটা ধরি, মনে করেন B0 তে আই, এই যে ফর ল্যাঙ্গুয়েজ ইউজ অফ, ওখানে হলো আই ইউজ, আচ্ছা আই আচ্ছা আমি বসাইতে পারি। আচ্ছা আমি শুরু থেকে আরেকবার বলি কেমন, আপনি একটু মন দিয়ে শুনেন। আপনি দেখেন, প্রথমে আমি যখন একটা এ কে মানে এনকাউন্টার করছি, সেই এ কে হচ্ছে আমি আই দিয়ে রিপ্লেস করছি, এবং এই যে আমি এ কে আই দিয়ে রিপ্লেস করছি এটা মানে কোন প্রোডাকশন রুল অনুযায়ী? 5 নাম্বার প্রোডাকশন রুল অনুযায়ী। এবং এই 1 নাম্বার লাইনে আমি পূর্বের কোনো আপনার রুলকে বা পূর্বের কোনো কিছুকে আমি রিইউজ করি নাই। দ্যাটস ওয়াই আমি 4 নাম্বার কলামে, বা আপনি যদি 5 নাম্বার কলামও ধরেন, সেটাকে আমি ব্ল্যাঙ্ক রাখছি, যে স্ট্রিংস ইউজড। তদ্রূপ আপনি যখন 2 নাম্বার আপনার মানে 2 নাম্বার যে আমাদের আসলে সিরিয়ালটা মানে 1 2 রোমান সংখ্যা, এগুলো হচ্ছে সিরিয়াল আর কিছু না। তো আপনি ধরেন কোনো কারণে আবার বি কে এনকাউন্টার করছেন, কথার কথা, তো আপনি বি কে কিন্তু বাই দিস টাইম আবার আই দিয়ে রিপ্লেস করতে পারবেন। সেটা কোন রুল অনুযায়ী? 6 নাম্বার রুল অনুযায়ী। এবং এই যে আমি বি কে যে আই দিয়ে রিপ্লেস করছি, এই রিপ্লেসমেন্ট করার ক্ষেত্রে কিন্তু আমি পূর্বের কোনো রুলসকে বা পূর্বের কোনো প্রোডাকশনকে কিন্তু ইউজ করি নাই দেখেই আমি আপনার এখানে ব্ল্যাঙ্ক রাখছি। এটা কি বুঝতে পারছেন আপনি? জি স্যার। আচ্ছা, যদি এটা বুঝে থাকেন তাহলে এখন 3 নম্বরে আসেন। 3 নম্বরে আমি দেখলাম যে আচ্ছা আমার এই রুলস এর মধ্যে B00 আসতে পারে, কারণ আমি আসলে স্ট্রিং এর দিকে আগে তাকায় দেখলাম যে স্ট্রিং এর মধ্যে সিঙ্গেল এ আসবে এবং স্ট্রিং এর মধ্যে B00 আসবে। তো B00 যেহেতু আসবে, তাহলে আমি B00 তে ভেঙে ভেঙে আসবো, সরাসরি আসতে পারবো না। তো ভেঙে ভেঙে যদি আমাকে আসতে হয় কিভাবে আসবো? প্রথমে আমি B0 নিব, তারপর হচ্ছে B00 নিব, মানে এভাবে ভেঙে ভেঙে আসবো আর কি। তো 3 আর 4 কিন্তু মানে ধরেন একজনের জন্যই, সেটা হচ্ছে B00 এর জন্য, কিন্তু আমি B00 সরাসরি লিখতে পারবো না। আমি লিখতে পারবো B0, তারপর B0 থেকে হচ্ছে আরেকটা 0 কে আনতে পারবো। তো 3 নম্বরে যখন আমি আসছি, তখন 3 নম্বরে হচ্ছে B এর পরে একটা 0 আছে, খেয়াল করেন। এখন 3 নম্বরে যখন B এর পর 0 আছে, আপনি কিন্তু বাই দিস টাইম 2 নম্বরে B কে কিন্তু I দিয়ে রিপ্লেস করে ফেলছেন, রাইট? জি স্যার। হ্যাঁ খালেদ, আপনি একটু রেসপন্স করবেন কেমন? আপনার মানে আমি আপনার সাথে আর কি ধরুন কমিউনিকেট করতেছি এরকম। তো আচ্ছা এই স্যার। বি এর পর যখন 0 আসছে, আমরা কিন্তু অলরেডি বি কে কিন্তু আই দিয়ে রিপ্লেস করে ফেলছি 2 নাম্বার অনুযায়ী। তাই আমি কিন্তু এখন বলতেই পারি যে B0 আসলে মূলত হচ্ছে I0। এটা কি ঠিক আছে বলেন তো? জি স্যার। 9 এবং নাম্বার রুল অনুযায়ী। 9 এটা হচ্ছে আপনার
9 নাম্বার রুল অনুযায়ী না, আপনার B0 কে যে আমরা মনে মনে I0 ধরতেছি, এটা হচ্ছে 2 নাম্বারের অ্যাক্রসে। দেখেন 2 নাম্বার রোমান সংখ্যা, আমি কিন্তু এর জন্য 4 নাম্বার যে কলাম বা 5 নাম্বার কলামে কিন্তু দেখেন রোমান সংখ্যা 2 লেখা হয়েছে। এর মানে হচ্ছে B0 বলতে আসলে B0 না, B0 বলতে আসলে I0। এটা কি বুঝছেন কিনা বলেন? আগে প্রথমে হচ্ছে 1 নাম্বার কলামের জি, দিকে স্যার। খেয়াল করেন B0, তারপরে খেয়াল করেন হচ্ছে স্ট্রিংস ইউজড এই কলামের দিকে। তো প্রথমে হচ্ছে স্ট্রিং ইনফার্ড হচ্ছে B0, এবং এই B0 কে আমরা কিন্তু মনে মনে I0 ধরতে পারি। এই যে ধরতে পারি বা লিখতে পারি, এটা প্রকাশ করার জন্য কিন্তু আমরা 4 নাম্বার যে কলাম বা 5 নাম্বার যে কলাম, সর্বশেষ যে কলাম, সেই সর্বশেষ কলামে কিন্তু আমরা রোমান সংখ্যা ব্র্যাকেটে 2 লিখছি। এর মানে হচ্ছে আমাদের B কে আমরা অলরেডি I দ্বারা রিপ্লেস করছি। তাহলে এখন B0 বলতে I0 বোঝায়। এতটুকু যদি বুঝে থাকি, তারপরে I0 কে B0 না, এটা হচ্ছে I0। I0 কে যে আমরা I দিয়ে রিপ্লেস করতে পারি, এটা হচ্ছে আমরা 9 নাম্বার রুল অনুযায়ী সেটা লেখা হয়েছে যে আমরা I0 কে রিপ্লেস করব I দিয়ে। এন্ড এটা কিভাবে আমরা রিপ্লেস করতে পারছি, কত নাম্বার রুল মেনটেন করে, সেটা হচ্ছে 9 নাম্বার রুল মেনটেন করে। এবং এই মেনটেনেন্স করার ক্ষেত্রে আমাদেরকে কে সাহায্য করছে? আমাদেরকে পূর্বের যে রোমান সংখ্যা 2 ছিল, মানে 2 নাম্বার যে আমাদের রোটা ছিল, সেই 2 নাম্বার রো আমাদেরকে হেল্প করছে। এটা কি বোঝা গেছে? জি স্যার, আপনি যা বলছেন যে B0 এর জায়গায় আমরা I0, এটা কি আমরা মনে মনে ধরে নেব নাকি মানে মনে মনে ধরে নেওয়ার লিখবো? কিছু নেই, আপনি চাইলে রাফ করতে পারেন, মানে আপনার এখানে লেখার দরকার নাই। কিন্তু আপনি যখন 5 নাম্বার কলামে 2 লিখে ফেলছেন, তখন তো আপনি মানে ওই মনে মনে ধরার যে কথা আর রাফে লেখা যে কথা আর এখানে আপনার এন্ট্রি দেওয়া একই কথা, মানে তিনটা কিন্তু একই জিনিস মিন করতেছে। ওকে, ওকে স্যার। আচ্ছা, 4 নাম্বারে আসেন। 4 নাম্বার হচ্ছে B00 আসছে। তো এই B00 এর মধ্যে আমি কিন্তু B0 কে অলরেডি I দ্বারা রিপ্লেস করে ফেলছি, করছি কিনা বলেন? জি স্যার। এবং এই যে একটু আগেই তো করলাম আমি, মানে প্রথম বি আর প্রথম যে জিরো, এই প্রথম দুইটা বি মানে বি আর প্রথম জিরোকে যে আমি আই দ্বারা রিপ্লেস করছি, এই রিপ্লেসমেন্ট আমাকে মানে কোন রোটা সাহায্য করছে? 3 নাম্বার রোটা, রাইট? জি স্যার। তাহলে আমি এখন B00 কে B00 না মনে করে আমি তো এটাকে I0 ধরতেই পারি, ধরতে পারি কিনা বলেন? জি স্যার, 3 নম্বরে ধরতে পারেন, জি। 3 নাম্বার যে রোটা ছিল, এই 3 নাম্বার রো এর অ্যাক্রসে আপনি তো অলরেডি B0 কে I দ্বারা রিপ্লেস করে ফেলছেন। তো B0 কে যদি আপনি I দ্বারা রিপ্লেস করে ফেলেন, সেটাকে কি আমরা 4 নাম্বারে ইমপ্লিমেন্ট করতে পারি না, বা মানে ওর কাছ থেকে হেল্প নিতে পারবো না? জি স্যার। তাহলে ওই হেল্প যে নিছি আমি, 3 নাম্বার যে রোটা আছে, এই 3 নাম্বার রো এর হেল্প যে আমি 4 নাম্বারে নিছি, এটা বোঝানোর জন্যই কিন্তু সর্বশেষ কলামে আমি আবার দেখেন 3 রোমান সংখ্যা 3 লিখছি। তার মানে আমি B00 কে এখন B00 না ভেবে আমি কিন্তু I0 ভাবতে পারি কিনা বলেন? জি স্যার, I00 ভাবতে হয়। আচ্ছা I স্যার, একটি 00 না। কোশ্চেন ছিল। জি বলেন। জি স্যার, এখানে কি এক্সামে আমরা কি I0 লিখবো নাকি B00 লিখবো স্যার? না, B00 ই লিখবেন। কিন্তু আমি জাস্ট আচ্ছা, বোঝানোর চেষ্টা করতেছি আপনার মানে কাজগুলো কিভাবে হচ্ছে। কারণ আপনাকে তো এগুলো লিখতে হবে। ধরেন 1 বাই হ্যাঁ, 1 হ্যাঁ, এন্ট্রি দিতে হবে। না তো স্যার ফাইনাল স্ট্রিং এ পৌঁছাইতে পারতেছি নলে না। তো ফাইনাল স্ট্রিং এ পৌঁছাতে পারবেন না। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনি বলেন যে এই যে বি যে 0, প্রথম এই জি স্যার। অংশকে আমি যে I দ্বারা রিপ্লেস করে ফেলছি, এবং এই রিপ্লেস করার কারণে আমি এখন B00 কে B00 না ভেবে আমি যে হচ্ছে এখানে শুধুমাত্র I0 ভাবতে পারি, এটা কি সম্ভব কিনা বলেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এই I0 একদম। কে যে আবার I দ্বারা মানে এই B00 কে I0 ভাবার ক্ষেত্রে আমাকে কে সাহায্য করছে? 3 নাম্বার রোটা। জি জি স্যার। স্যার। তো ওইটাই আমি এখানে বোঝানোর চেষ্টা করতেছি যে B00 কে I0 ভাবার ক্ষেত্রে আমাকে সাহায্য করছে 3 নাম্বার রো। সো আমি লিখবো কিভাবে পরীক্ষার হলে? প্রথমে আমি B00 লিখবো। তারপর B00 কে কিন্তু মনে মনে আমি I0 ভাবতেছি। এটা যে ভাবতেছি, সে ভাবার ক্ষেত্রে আমাকে এই 3 নাম্বার রো সাহায্য করছে। 3 নাম্বার রোটা আমাকে সাহায্য করছে। সো যখন সাহায্য করা শেষ, এখন কিন্তু আর B00 আমাকে মাথায় রাখার কোনো প্রয়োজন নাই। আমি মনে মনে আসলে কিন্তু জানি সে I0, এবং I0 কে কিন্তু আমি I দিয়ে রিপ্লেস করতে পারবো। এটা কি বুঝেন আপনারা? বলেন। জি স্যার। জি এই স্যার। I0 কে যে আমি I দ্বারা রিপ্লেস করছি, রিপ্লেসমেন্টে আমাকে কোন প্রোডাকশন রুল হেল্প করছে? 9 নাম্বার প্রোডাকশন রুলটা হেল্প করছে। এটা কি বুঝছেন? জি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা, তো তারপরে হচ্ছে আমার A B আপনার হচ্ছে এগুলো সবকিছুই মোটামুটি চলে গেছে। তারপর আপনার আবার দেখেন এই যে 5 নাম্বারে আমি আবার ফেরত আসছি। 5 নাম্বারে ফেরত আসার পরে আপনি দেখেন যে আমি আবার A লিখছি।
কিন্তু এই এ কিন্তু আসলে এ না, এই এটা বলতে কি বোঝায়, আই বোঝায়, কি বোঝায় বলেন? আই এই বোঝায় আই, 1 নাম্বার। হ্যাঁ এটা কোন মানে রো অনুযায়ী আমাকে আই যে বোঝায় 1 নাম্বার রো 1 অনুযায়ী। নাম্বার রো অনুযায়ী। হ্যাঁ, এখন এই আই কে চাইলে আমি ই দ্বারা রিপ্লেস করতে পারবো। কি দ্বারা রিপ্লেস করতে পারবো? ই দ্বারা। এবং এখানে আমাকে কোন রুলটা হেল্প করবে? 1 নাম্বার যে রুলটা আছে সেই রুলটা আমাকে হেল্প করবে কিনা বলেন? জি স্যার। আচ্ছা আমরা স্যার বুঝবো কিভাবে যে এইখানে এই রুলটাই এপ্লাই হবে? এটা আপনাকে তো প্র্যাকটিস করতে করতে বুঝতে হবে। মানে আমরা প্রথমে কি করতেছি, এ বি যারা ছিল তাদের সবাইকে আমরা আই দিয়ে রিপ্লেস করছি। এখন আমাদের কাজ হচ্ছে কি আই গুলাকে আবার ই দিয়ে রিপ্লেস করা। কেন ই দিয়ে রিপ্লেস করব? কারণ আপনার রুল হচ্ছে যে ই বলতে আপনার ই প্লাস ই হয়, অথবা ই বলতে আপনার হচ্ছে ই গুণন ই হবে, অথবা ই বলতে আপনার আই হবে। দেখেন যে রুলস গুলো ছিল 1 থেকে 4, আমি প্রথমে কি করলাম, যতগুলো আমার এ বি ছিল তাদের সবাইকে আই দ্বারা রিপ্লেস করছি। তারপর আই গুলাকে আমি এখন ই দ্বারা রিপ্লেস করব। যদি আমি ই দ্বারা রিপ্লেস করতে মানে পসিবল হয়, তখন আমি আবার ই গুলাকে তাদের মাঝখানে আমি যোগ আনতে পারবো, তাদের মাঝখানে আমি গুণ আনতে পারবো। আপনি যদি শুধু আই রেখে দেন, আই মানে আই দিয়ে তো আপনি যোগ গুণ প্রকাশ করতে পারবেন না, আপনাকে অবশ্যই আই গুলাকে ইতে আনতে হবে। ইতে আনার পরেই আপনি যোগ আর গুণ প্রকাশ করতে পারবেন, অথবা ব্র্যাকেট প্রকাশ করতে পারবেন। এটা কি বোঝা গেছে? জি স্যার। মানে অর্থাৎ হচ্ছে আমরা স্ট্রিং কে প্রথমে আমাদের মানে আই দিয়ে রিপ্লেস করতেছি, তারপর আই গুলাকে ই দিয়ে রিপ্লেস করব, এবং সর্বশেষ ই গুলাকে আমরা হচ্ছে যোগ, তারপরে গুণ, তারপর ব্র্যাকেট দিয়ে রিপ্লেস করব। এই পর্যন্ত কি বুঝছেন বলেন? মানে জি স্যার স্যার। আমাদের ফাইনাল অ্যানসারে শুধুমাত্র ই থাকবে, ই ছাড়া আর কিছু থাকবে না। ইয়েস, ফাইনাল অ্যানসারে শুধুমাত্র ই থাকবে। আমরা বটম আপ করতেছি, মানে একদম স্ট্রিং থেকে শুরু করে নিয়ে সর্বশেষ আমরা হচ্ছে ইতে থেমে যাব আপনার এরকম। স্যার এই জন্য কি আমরা ব্র্যাকেটের কাজ ফার্স্টে করতে পারি নাই? মানে একমাত্র যে ইতে হ্যাঁ ট্রান্সফার হ্যাঁ, করতে এই পারি জন্য না এই আপনার জন্য ব্র্যাকেটের কাজ করা যাবে না, কারণ ব্র্যাকেট আসতে হইলে আপনাকে আগে ইতে আসতে হবে। ইতে না ইতে আসলে আসতে আমি হবে। ব্র্যাকেটের কাজ করতে পারবো না। তো যদি আপনারা বুঝে থাকেন, এটা আসলে মানে খুবই ডিফিকাল্ট একটা টাস্ক, কিন্তু তারপরে চেষ্টা করতেছি আপনাদেরকে যেন বুঝাতে পারি, কারণ বোর্ডে লেখা ছাড়া এটা আসলে সম্ভব না কোনোভাবেই। আচ্ছা স্যার, এক্সামে আসলে কি আমাদের এরকম 5টা স্টেপ লিখে তারপরে হ্যাঁ মানে হ্যাঁ, এই এভাবে টেবিল আনসারটা আকারে লিখতে লিখতে হবে? হবে। যদি এক্সামে যদি আপনাদেরকে এরকম একটা স্ট্রিং দিয়ে বলা হয় যে আপনাকে মানে ইনফারেন্সটা দেখানোর জন্য, তখন রিকার্সিভ ইনফারেন্স ইউজ করে তখন কিন্তু আপনাকে কিন্তু এভাবে টেবিল ড্রয়িং করে দেখানো লাগবে, এবং প্রত্যেকটা এভাবে মানে একদম বইতে যেভাবে টেবিলটা মেনটেন করছে আপনাকে এভাবে টেবিল মেনটেন করা লাগবে, যে কখন কার হেল্প নিচ্ছি এবং কাকে রিকার্সিভ ওয়েতে ব্যবহার করতেছি। তো 5 নাম্বারের দিকে খেয়াল করেন, 5 নাম্বারে যখন আমি এ কে লিখতেছি, এ কিন্তু মনে মনে আসলে আই, তারপর আই কে কিন্তু আমি কি দ্বারা রিপ্লেস করতেছি, ই দিয়ে। এটা কি সবাই বুঝছেন বলেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন 6 নাম্বারে যখন আসছি, 6 নাম্বারে বি ডবল জিরো কিন্তু আই, কারণ বি ডবল জিরো কে কিন্তু আমি অলরেডি আই দ্বারা মানে প্রকাশ করে ফেলছি। এবং এই যে আপনার এই আই কেও কিন্তু আমরা আবার ই দিয়ে প্রকাশ করতে পারি কিনা বলেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ। তো এই সকল ক্ষেত্রে আমাকে কারা কখন সাহায্য করছে সেগুলা কিন্তু আমি সর্বশেষ কলামে কিন্তু ট্র্যাকিংটা রাখতেছি। এবং আমি আর আপনার আমি যখন যাকে যেমন আই কে ই দ্বারা রিপ্লেস করতেছি, আই কে ই দ্বারা রিপ্লেস করতেছি, এই রিপ্লেসমেন্টে যে সকল প্রোডাকশন রুল আমাকে সাহায্য করতেছে তাদেরও কিন্তু একটা ট্র্যাকিং আমি রাখতেছি কিনা। জি স্যার। জি স্যার। মানে এটা আমি কিন্তু কোনো কিছুই মানে মন মতন করতেছি না, সব যখন যেটা করতেছি প্রোডাকশন রুলের হেল্প অনুযায়ী করতেছি। এবং সর্বশেষ দেখেন আমি যদি আপনার হচ্ছে 7 নাম্বার যে রো, এই 7 নাম্বার রোতে যদি আমি চলে আসি, তখন দেখেন আমি এ প্লাস বি ডবল জিরো লিখছি। এখন এখানে কিন্তু শুধুমাত্র নতুন করে প্লাস চিহ্নটা আসছে। স্মল এ কেও আমি প্রথমে আই দিয়ে রিপ্লেস করছি, তারপরে আই থেকে আবার ইতে নিয়ে গেছি, তার মানে স্মল এ বলতে এখন ই বুঝায়। আবার বি ডবল জিরো কেও কিন্তু আমি ধাপে ধাপে আই দিয়ে রিপ্লেস করছি, তারপর আই কে কিন্তু আবার আমি ই দিয়ে রিপ্লেস করছি 6 নাম্বার রো অনুযায়ী। তাহলে বি ডবল জিরো বলতে কিন্তু এখন ই বুঝায়, রাইট? জি স্যার। বুঝায় কিনা বলেন? তাহলে আমার জি স্যার, হচ্ছে বুঝাই। এখানে জি স্যার বুঝাই। 7 নাম্বার যে রো, 7 নাম্বার রোটা কিন্তু আসলে এ প্লাস বি ডবল জিরো না, 7 নাম্বার রোটা হচ্ছে আপনার ই প্লাস ই। এটা কি বুঝছেন সবাই বলেন? জি স্যার, জি স্যার। আগে দেখেন। জি স্যার। হ্যাঁ, 7 নাম্বার রোটা কিন্তু মূলত ই প্লাস ই, এবং ই প্লাস ই কে আমরা যে ই দিয়ে রিপ্লেস করতে পারি, এই ক্ষেত্রে আমাকে 2 নাম্বার প্রোডাকশন রুলটা হেল্প করতেছে। এটা কি বুঝছেন সবাই বলেন? জি জি স্যার। স্যার। জি স্যার। তারপরে দেখেন আমার ব্র্যাকেটের ভিতরে এ প্লাস বি ডবল জিরো আছে। এখন ব্র্যাকেটের ভিতরে কিন্তু আসলে এ প্লাস বি ডবল জিরো না, ব্র্যাকেটের ভিতরে আছে শুধুমাত্র ই, কারণ অলরেডি এ প্লাস বি ডবল জিরো কে আমি ই দ্বারা রিপ্লেস করেই ফেলছি 7 নাম্বার রোতে, রাইট?
জি স্যার। জি স্যার। তাহলে স্যার। ব্র্যাকেটের এখানে শুধুমাত্র নতুন করে ব্র্যাকেটের অংশটা আসছে, তারপরে ব্র্যাকেট আমি বলতেই পারি যে আসলে আমার 8 নাম্বার লাইনটা দেখতে কিছুটা এরকম, যে আপনার এরকম বিষয়টা। তাহলে এরকম ব্র্যাকেটের অংশকেও যে আমরা আবার ই দিয়ে রিপ্লেস করতে পারি, এটা কিন্তু 4 নাম্বার রুল অনুযায়ী। এটা কি সবাই বুঝেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, সর্বশেষ খেয়াল করেন যে আমার এই জায়গাতে হচ্ছে নতুন করে এ বলতে আসলে এ না, সেটা হচ্ছে এখন ই। মানে গুণ আর শুরু। এই পুরো অংশটাও কিন্তু আসলে আমার a প্লাস বি ডবল জিরো ব্র্যাকেট সহ পুরো অংশটাও কিন্তু এখন হচ্ছে আমার ই। নতুন করে আসছে শুধুমাত্র আপনার গুণের চিহ্নটা নতুন করে আসছে, এবং এই কারণে কিন্তু আমি একে যে হচ্ছে আবার ই দিয়ে রিপ্লেস করতে পারি, এই ক্ষেত্রে আমাকে 3 নাম্বার রুল হেল্প করবে। এটা কি বুঝছেন সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, যদি বুঝে থাকেন আপনাদেরকে অসংখ্য স্যার, ধন্যবাদ। স্যার 5 আসলে নাম্বার লাইনটা আরেকবার একটু বলবেন? 5 নাম্বার লাইনটা আপনি মানে এ, আমি 5 নাম্বার লাইনে কি লিখছি? এ লিখছি, রাইট? জি সো এ স্যার। কিন্তু আসলে এ না, এ কি? আই। স্যার আমার এ তো আই। আই ছিল না। এ কিন্তু ই। একে তো আমি আই দিয়ে রিপ্লেস করছি 1 নাম্বার রোতে, খেয়াল করেন। একে জি তো স্যার। আমি অলরেডি আই দিয়ে রিপ্লেস করে ফেলছি। সো এ বলতে এখন সকল জায়গাতে আই বুঝাবে। তারপর 5 নাম্বারে কি করতেছি? আবার আই কে ই দ্বারা রিপ্লেস করতেছি 1 নাম্বার প্রোডাকশন অনুযায়ী। বুঝছেন এবার? জি স্যার। বুঝা গেছে? প্রথমে জি 1 স্যার। নাম্বারে আমি আই কে মানে এ কে রিপ্লেস করছি আই দিয়ে। আর 5 নাম্বারে এ কিন্তু এখন আর এ নাই। এ এখন হয়ে গেছে আই। সেই আই কে আমি এখন রিপ্লেস করতেছি ই দিয়ে, এবং এই ক্ষেত্রে আমাকে সাহায্য করতেছে 1 নাম্বার প্রোডাকশন রুল। বুঝা গেছে কিনা বলেন? স্যার জি মানে স্যার। মেইন জিনিসটা হচ্ছে আমরা সবগুলো ফর্মুলাকে আগে আইতে কনভার্ট করব, দেন হ্যাঁ, ওগুলাকে হ্যাঁ, আবার হ্যাঁ। ইতে কনভার্ট করব। ইয়েস, এটাই তো। ইয়েস। এটাই। আচ্ছা, তো এটা যদি বুঝে থাকেন আমি ধাপে স্যার, ধাপে যে প্রোডাকশন রুল গুলো আমরা ইউজ করছি, হুম। বলেন। স্যার যে প্রোডাকশন রুল গুলো ইউজ করছে ওগুলা কি জাস্ট আমরা যে স্ট্রিং এর উদাহরণটা দেখলাম এই স্ট্রিং এর উদাহরণের জন্য, নাকি যদি অন্য কোনো কোশ্চেন দেয় তাহলে কি এই সূত্রগুলো ইউজ করবো, নাকি তখন আবার না, সূত্র এটা লেখা হচ্ছে লাগবে অন্য? আপনার মানে আপনি দুইটার অনুযায়ী। প্রোডাকশন রুল হচ্ছে মানে আপনার ইন জেনারেল, মানে আমি যে আপনার 1 নাম্বার রোতে এ কে আই দিয়ে রিপ্লেস করছি, এটার জন্য 5 নাম্বারটাই তো অ্যাপ্লিকেবল হবে, তাই না? ধরেন আপনি আপনার এটা গ্রামারের উপর ডিপেন্ড করবে। এখন ধরেন আমি একটা ছোট গ্রামার দিছি, সেই গ্রামারে দেখা গেছে আপনার মানে এ কে যে আই দ্বারা রিপ্লেস করতে হবে, এটা একদম 1 নাম্বার রুল হিসেবে মানে ডিনোট করা হয়েছে। তখন তো আমাকে এখানে 1 লিখতে হবে। বুঝছেন? কোশ্চেন কেমন হবে? কোশ্চেন কি রকম ধরনের কোশ্চেন থাকবে? এরকমই হবে। এখন যে আপনাদেরকে যেরকম একটা ধরেন স্ট্রিং দেওয়া হয়েছে না, এরকমই একটা স্ট্রিং দেওয়া হবে। স্ট্রিং দিয়ে জাস্ট বলবে এরকম একটা টেবিল ড্রয়িং করার জন্য, মানে ইনফারেন্সটা দেখানোর জন্য। তখন কিন্তু আপনি ওইভাবে ধাপে ধাপে দেখাবেন। আমি যে ধরেন একদম প্রথম মানে রো এর দিকে তাকান, 1 নাম্বার রো এর দিকে তাকান। 1 নাম্বার রোতে আমি যে এ কে আই দ্বারা রিপ্লেস করছি এবং তার জন্য যে 5 নাম্বার প্রোডাকশন রুলটা ইউজ করছি, এটা তো গ্রামার আপনাকে দিয়ে দিব। মানে আমি কোশ্চেন করি অথবা অন্য কেউ কোশ্চেন করুক, আপনাকে কিন্তু প্রশ্নে এই গ্রামারের অংশটুকু দেওয়া থাকবে। মানে জি এই স্যার। গ্রামার আপনাকে লিখতে হবে না। বুঝতে পারছি? এই গ্রামার পুরোটা ধরেন আমি আপনাকে প্রশ্নে দিয়ে দিলাম। তখন তো আপনি মানে আর চেঞ্জ করতে পারবেন না। আপনি তখন 5 নাম্বার রুলই এপ্লাই করা লাগবে। মানে যেখানে আপনি ধরেন প্রথমবার এ পাইছেন, এ কে যে আপনি আই দ্বারা রিপ্লেস করছেন, এর জন্য 5 নাম্বার রুলই এপ্লাই হবে। অন্য কোনো রুল হবে দেখেন তো? 10টা রুলের মধ্যে না স্যার। 5 নাম্বারই হবে। 5 নাম্বারই হবে। আবার আপনি দেখেন বি কে যদি আই দ্বারা রিপ্লেস করেন, তখন কিন্তু 6ই হবে। আর কোনো রুল দিয়ে কিন্তু আপনি বি কে আই দ্বারা রিপ্লেস করতে পারবেন না। যিনি প্রশ্ন স্যার। করছিলেন লাবণী সুর, আপনি কি বুঝতে পারছেন এটা? আপনার কোশ্চেন কি ক্লিয়ার? বলেন। হ্যাঁ স্যার, বুঝছি। মানে হ্যাঁ এগুলা স্যার, কিন্তু বুঝছি। কোনো কিছু ফিক্সড না। আপনি প্রোডাকশন রুল কখন ইউজ করতেছেন, প্রোডাকশন রুলগুলো সম্পূর্ণ ডিপেন্ড করবে গ্রামারের উপরে, যে আমি ওই গ্রামার থেকে এই রুলের হেল্প নিছি, এন্ড দ্যাটস ওয়াই আমি এই রুলটাকে ইমপ্লিমেন্ট করতেছি। যখন যে রুলকে ইমপ্লিমেন্ট করতেছি, সেই রুলটা আমি জাস্ট নাম্বার আকারে লিখে রাখতেছি ওই রোতে। বুঝতে পারছি? তো এটা সিকোয়েন্সটা হচ্ছে আপনি কিভাবে লিখবেন। প্রথমে হচ্ছে এই কলামের কাজ, আপনার স্ট্রিং ইন এই কলামের কাজ হয়। তারপর এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে এখানে, যে আপনি এখন যেখানে আছেন সেই জায়গাতে কি পূর্বের কেউ হেল্প করছে কিনা। যদি হেল্প করে তাহলে বসায় দিবেন, আর যদি হেল্প না করে তাহলে ব্ল্যাঙ্ক রাখবেন। তারপরে আপনি আসবেন যে আপনি এখন তাকে কি দ্বারা রিপ্লেস করতেছেন। যেমন আমি 1 নাম্বার রোতে ছিলাম, 1 নাম্বার রোতে আসার পর আমি দেখলাম যে স্মল এ, সো স্মল এ কে কোনো কিছু দিয়ে আমি ভাববো কিনা বা স্মল এ কে কোনো কিছু আমি মনে করব কিনা, এরকম কোনো কিছু দরকার নাই। দ্যাটস ওয়াই আমি কিন্তু এখানে ব্ল্যাঙ্ক রেখে দিছি। ওকে ফাইন। এখন আমার কাজ কি, স্মল এ কে আমি কি দ্বারা রিপ্লেস করতে পারি। আমি দেখলাম যে স্মল এ কে আমি আই দ্বারা রিপ্লেস করতে পারি। আমি গ্রামারের দিকে তাকাইছি,
সো গ্রামার আমাকে বলতেছে তুমি যদি স্মল এ পাও সেই স্মল এ কে আই দ্বারা রিপ্লেস করতে পারবা, এবং এটা গ্রামারের কত নাম্বার রুল? গ্রামারের হচ্ছে 5 নাম্বার রুল। এভাবে আর কি কাজগুলো করা লাগে। বুঝছেন কিনা বলেন? জি স্যার, এখন ক্লিয়ার। আচ্ছা, যদি বুঝে জি, স্যার। থাকেন তাহলে আমরা হচ্ছে আপনার আর এখন সেকেন্ড যে অ্যাপ্রোচ ডেরিভেশন, সেই ডেরিভেশনের দিকে চলে যাই। তো ডেরিভেশনের দিকে যদি আমরা চলে যাই, দেখেন আপনার এক্সাম্পল 5.5 দেওয়া আছে। তো এক্সাম্পল 5.5 এ কিন্তু আপনার বলা আছে যে দ্য ইনফারেন্স দ্যাট এ আপনার মাল্টিপ্লাইড বাই ব্র্যাকেট a প্লাস b ডাবল জিরো ইজ, মানে যে আগের আপনার যে স্ট্রিংটা, ওই আগের স্ট্রিংটাই আর কি আপনার এখানে আবার রিপিট হয়েছে, বাট এবার আমরা সেকেন্ড অ্যাপ্রোচ ইউজ করব। তো ওই সেকেন্ড অ্যাপ্রোচের নাম কি ছিল কেউ বলতে পারবেন? দুইটা অ্যাপ্রোচের মধ্যে একটা ছিল রিকার্সিভ ইনফারেন্স, এবং আরেকটা অ্যাপ্রোচের নাম কি ছিল? ডেরিভেশন। ডেরিভেশন। Derivation. থ্যাংক ইউ, আপনার বলার জন্যই তো আপনারা অ্যাক্টিভ আছেন। তো এখন দেখেন দ্বিতীয় যে অ্যাপ্রোচটা ছিল সেটা হচ্ছে ডেরিভেশন। তো এখানে ওনারা ডেরিভেশন আবার দুই ধরনের হয়, একটা লেফট মোস্ট ডেরিভেশন আর একটা হচ্ছে রাইট মোস্ট ডেরিভেশন। তো এখানে ওনারা লেফট মোস্ট দেখাইছে, যদিও উল্লেখ করে নাই, মানে এক্সাম্পল 5.5 এ ওনাদের উদ্দেশ্য ছিল ডেরিভেশনের মানে কনসেপ্টটা নিয়ে আসা। তো এই কনসেপ্টটা জাস্ট নিয়ে আসার জন্য ওনারা আসলে এখানে লেফট মোস্ট ডেরিভেশন দেখাইছে। এখানে ওনারা আর কি আপনার রাইট মোস্ট দেখায় নাই। তো লেফট মোস্ট এবং রাইট মোস্ট নিয়ে ওনারা পরে আর কি আলোচনা করছে, বইতে পরে আর একটা টপিকে আলোচনা করা আছে। জাস্ট একটা আর কি এখানে আইডিয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে যে কিভাবে আমরা আসলে ডেরিভেশনটা করি। তো প্রথমে ওনারা কি বলতেছে যে আপনার ই কে আমরা ই গুণন ই দিয়ে রিপ্লেস করতে পারি, তারপর হচ্ছে আপনার আই গুণন ই দিয়ে, তারপরে এ গুণন ই দিয়ে, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার আবার এ গুণন ই দিয়ে, এরকম মানে আমরা এভাবে রিপ্লেসমেন্টটা করতে পারি। তো এটা আপনি মানে এটা আসলে একটা আইডিয়া দেওয়া হয়েছে, আমরা একটু পর আরো ডিটেইলসে পড়বো আর কি, তো এখানে আর দরকার নাই। আচ্ছা, তো এই যে এখন চলে আসছে লেফট মোস্ট এবং রাইট মোস্ট ডেরিভেশন। জি স্যার, আজকে কি অ্যাটেন্ডেন্স 2টা দিবেন? হ্যাঁ, আজকে আপনার অ্যাটেন্ডেন্স 2টা নেওয়া হবে আর কি। ঠিক আছে, আপনার একটু পরে কিছুক্ষণ পরে হচ্ছে আরেকটা আপনার লিংক যাবে। তো স্যার জি স্যার মাত্র যে একটা দেখালেন ই কে রিপ্লেস করে, এটা কি ফর্মুলা ছিল? বুঝিনি, আবার বলেন। মানে মাত্র যে একটা ই কে আপনি রিপ্লেস করা দেখালেন, যেমন ই গুণন ই, এটা আবার ই প্লাস ই, মানে জাস্ট আগের স্লাইডটাতে, মানে আগের। আচ্ছা, আগের তো পৃষ্ঠায় বুঝতে পারছি। হ্যাঁ। এটা হচ্ছে ডেরিভেশন, মানে আমরা আসলে এতক্ষণ তো পড়ছি রিকার্সিভ ইনফারেন্স। তো সেখানে কি ছিল, সিম্বলকে আপনি মানে বিভিন্ন মানে আপনার যে টার্মিনাল গুলা, যে টোকেন গুলা, এই টোকেন গুলোকে আমরা কি করতাম, নন টার্মিনাল দিয়ে রিপ্লেস করতাম। আর এখন যেটা করব সেটা হচ্ছে আরো সোজা, সেটা হচ্ছে মানে এতক্ষণ আমরা রিকার্সিভ ইনফারেন্সে আমরা উল্টা কাজ করছি। মানে আমরা প্রথমে স্ট্রিং নিছি, স্মল এ স্মল বি, এগুলাকে আমরা রিপ্লেস করছি আপনার নন টার্মিনাল দিয়ে, যেমন আই দিয়ে, তারপর হচ্ছে ই দিয়ে, এগুলো হচ্ছে আমাদের নন টার্মিনাল। তো উল্টা কাজটা আমরা করছি আর কি। আর এখন ডেরিভেশনে আমরা আর কি সোজা কাজটাই করব, সেটা হচ্ছে আমরা শুরু করব আপনার নন টার্মিনাল দিয়ে, যেমন ই দিয়ে, আপনার আই দিয়ে, মানে এগুলো দিয়ে শুরু করব, আর আপনার শেষ হবে স্ট্রিং দিয়ে। বুঝছেন কিনা বলেন? জি স্যার। যেমন ধরেন আপনি ই দিয়ে শুরু করছেন, তারপর আপনি লিখলেন যে ই গুণন ই, তারপর আপনি আবার এই প্রথম ই কে তারপর আই দিয়ে রিপ্লেস করে ফেললেন, তারপর লিখলেন কি আই গুণন ই, তারপর আবার আই কে কি দ্বারা রিপ্লেস করলেন, স্মল এ দ্বারা রিপ্লেস করে ফেললেন। এখানে কখন কোন রুল অ্যাপ্লাই করছেন সেটা দেখা দরকার নাই, এটা ইজি, এখানে কোনো আমরা কোনো ট্র্যাকিং রাখি না, জাস্ট রুলটাকে সরাসরি অ্যাপ্লাই করে দিই। তারপর আপনি লিখলেন যে ই এ গুণন আপনার ই লিখলেন, মানে আমি এটা আর কি ধরেন বাম দিক থেকে ডিরাইভ করে আসতেছি, এটাকে বলা হয় লেফট মোস্ট ডেরিভেশন। যে আমি মানে যখন যা কিছুই করব আপনার বাম দিক থেকে করব। আর যদি রাইট মোস্ট ডেরিভেশন হতো তখন আপনি সবসময় আর কি ডান দিকের জিনিসগুলোকে প্রায়োরিটি দিতেন, তখন আর কি এই অংশটা সবচেয়ে বেশি প্রায়োরিটি পাইতো আপনার ব্র্যাকেটের অংশটা। একটা হচ্ছে লেফট মোস্ট, মানে আমি মনে করব যে আমি আসলে এখন বাম দিক থেকে লিখতেছি, ইংলিশের মতন আর কি, ইংলিশ বা আমাদের বাংলা অক্ষরের মতন। আর যখন আমরা ধরেন রাইট মোস্ট, তখন চিন্তা করবেন আপনার আরবি অক্ষরে লিখতেছে, মানে ডান দিক থেকে সবকিছু শুরু হবে, সব সময় ডান দিকের জিনিসগুলো বেশি প্রায়োরিটি পাবে। তো ধরেন আমি কি করতেছি, আপনার এখানে ই আছে, তো আমি প্রথমে চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, এটা মানে আপনার স্ট্রাকচার দেখতে কিরকম। তো স্ট্রাকচারটা দেখতে হচ্ছে যে আমি দেখতেছি আপনার এখানে প্রথমে এ আছে, তারপরে গুণ আছে, তারপর হচ্ছে কি আপনার একটা ব্র্যাকেটের অংশ আছে।
তার মানে আমি মানে মোটামুটি এতটুকু শিওর যে আমাকে হচ্ছে প্রথমে এই এ কে কিছু একটা করা লাগবে, তারপর এখানে হচ্ছে একটা গুণ যেহেতু আছে তো এই গুণকে আমার মাথায় রাখা লাগবে, তারপর হচ্ছে আপনার মানে যোগের অংশটা মাথায় রাখা লাগবে এবং যোগের অংশটা অবশ্যই একটা ব্র্যাকেটের ভিতরে যাবে। তো প্রথমে তাহলে আমি কি করতে পারি, আমার তো শুরু হবে ই দিয়ে, এখন আমার সবকিছু শুরু হবে আপনার ই দিয়ে, তখন আমরা ই তে পৌঁছাইতাম, তখন আমরা শুরু করতাম স্ট্রিং দিয়ে, রিকার্সিভ ইনফারেন্সে শুরু করতাম স্ট্রিং দিয়ে, মানে শেষটা করতাম ক্যাপিটাল ই তে, আর এখন শুরুই করব ক্যাপিটাল ই দিয়ে। তো ক্যাপিটাল ই দিয়ে যদি শুরু করি, ক্যাপিটাল ই আপনার কি হইতে পারে, ক্যাপিটাল ই আপনার গুণ হইতে পারে, অথবা ক্যাপিটাল ই আপনার কি হইতে পারে, যোগ হইতে পারে, অথবা ক্যাপিটাল ই আপনার কি হইতে পারে, ব্র্যাকেট হইতে পারে, যদি আপনি ওই রুলস গুলো আপনার মাথায় থাকে আর কি। দেখেন এদিকে 1 2 3 4 এর দিকে তাকান, তাইলেই বুঝতে পারবেন যে ই বলতে আমরা কি লিখতে পারি। এখন মনে করেন আপনাদের মধ্যে কেউ একজন বললো যে না আমি 1 নাম্বার রুল অ্যাপ্লাই করব, আমি ই কে আই লিখবো, তো আই লিখলে তো আপনি স্ট্রিং ডিরাইভ করতে পারবেন না, মানে স্ট্রিং এ আপনি যখন আই লিখে ফেলছেন তখন আই এর পরিবর্তে শুধুমাত্র দেখা গেছে আপনি এ লিখতে পারবেন, অথবা আই এর পরিবর্তে আপনার আই এ লিখতে পারবেন, কিন্তু আপনার যোগ আর গুণকার কখনোই আনতে পারবেন না, পারবেন বলেন? না স্যার, কখনোই আর আনা যাবে না। তো এই জন্য আমি প্রথমে চিন্তা করলাম যে ঠিক আছে আমি 3 নাম্বার রুলটা আগে অ্যাপ্লাই করে দিই, যে ই গুণন ই, অর্থাৎ আমার পুরো যে ইকুয়েশন সেই ইকুয়েশনকে আমি দুইটা পার্টিশনে ভাগ করে দিলাম, গুণের বাম পাশে থাকবে একজন, গুণের ডান পাশে থাকবে একজন। তো যখন আমি এটা করে ফেলছি, দেখেন আপনি এই জায়গায় যদি আমি আসি, যখন আমি এটা করে ফেলছি তখন কিন্তু গুণের বাম পাশে আছে হচ্ছে আপনার আই, আর আপনার মানে এটাতে একটু পরে আসি, যেন মুছি পুরোটা হচ্ছে মুছে আরেকবার লিখি। আচ্ছা, সেটা হচ্ছে দেখেন আমি প্রথমে করলাম কি ই কে ই গুণন ই লিখলাম, এটা লেখার পরে এখন কি হচ্ছে যে আমি মানে দুইটা অংশ বিভক্ত করছি, গুণের বাম পাশে আছে একটা ই, গুণের ডান পাশে আছে একটা ই। তো তারপর হচ্ছে আমি চিন্তা করলাম যেহেতু লেফট মোস্ট ডেরিভেশন, মানে আমি সবসময় বাম পাশের জিনিসগুলোকে প্রাধান্য দিব, তাহলে আমার মাথার মধ্যে এখন মানে আপনার এটাই ঘুরতেছে যে আমি কিভাবে স্মল এ কে নিয়ে আসবো, মানে আমার মাথার মধ্যে এখন আগে এটাই ঘুরতেছে যে কোনো কারণে আমি আগে স্মল এ পর্যন্ত চলে আসি, এই স্ট্রিংটা লিখে ফেলি। তো আমি প্রথমে চিন্তা করলাম ঠিক আছে আমার এই গুণের বাম পাশে যে ই আছে এই ই কে আমি আই দিয়ে রিপ্লেস করি, লিখতে পারবো না 1 নাম্বার রুল অনুযায়ী? জি স্যার। আবার আমি চিন্তা করলাম ঠিক আছে আই কে আমি হচ্ছে এবার এ দ্বারা রিপ্লেস করি, ওকে ফাইন, আমি এই পর্যন্ত চলে আসছি, আমার এখন মানে মাথা ব্যথা কমে গেছে। এখন শুধুমাত্র আমার এ লেখা শেষ, স্ট্রিং এর দিকে তাকান, এ লেখা শেষ, গুণ লেখা শেষ, শুধুমাত্র আমার এখন ব্র্যাকেটের অংশটুকু বাকি। তো তাহলে এখন আমাকে এখন মাথা রাখতে হবে আমার এই যে আপনার আরেকটা ই রয়ে গেছে হাতে, এই ই কে আমি এখন ব্র্যাকেট দ্বারা রিপ্লেস করে দিই, 4 নাম্বার রুল অনুযায়ী আমি ওকে ব্র্যাকেট দ্বারা রিপ্লেস করে দিলাম। তো যখন ব্র্যাকেটও চলে আসছে, আপনার এখন ওভারঅল কনসেপ্টটা বুঝছি স্যার। এখন আমি ই প্লাস ই লিখে ফেললাম, মানে যেহেতু ভিতরে যোগ আছে আমি যোগ দিয়ে দুটো পার্টিশন করে দিলাম। তারপর আমি আবার প্রত্যেকবার আমার মানে হেডেক হচ্ছে আমি বাম পাশে, মানে আমি এট এ টাইম একটা রুল অ্যাপ্লাই করব, এমন না যে আমি এক লাইনের মধ্যে এ প্লাস বি ডাবল জিরো লিখে ফেলছি, তাহলে কিন্তু ভুল। ওনারা কিন্তু সবকিছু ধাপে ধাপে করছে, 1 বাই 1 স্টেপ বাই স্টেপ করছে। আপনি দেখেন ই প্লাস ই করছে, তারপর সর্বশেষ মানে এই যে মাঝখানের যে ই, এই ই কে আই দ্বারা রিপ্লেস করছে, এরপর আই কে এ দ্বারা রিপ্লেস করছে। কিন্তু এই যে এই রিপ্লেসমেন্ট করার ক্ষেত্রে কিন্তু ডান পাশে এই যে ই আছে, আমি যে ইটাকে এখন মাত্র সার্কেল করলাম, এই ই কে কিন্তু অ্যাজ ইট ইজ রেখে দিছে, ওকে কিন্তু কোনো হাত দেয় নাই, দিছে? না স্যার, দেয় নাই। তারপর হচ্ছে যখন আমি দুইটা এ কে নিয়ে আসছি, এখন আমার কথা হচ্ছে যে ঠিক আছে বি ডাবল জিরো তো রয়ে গেছে, তাহলে আমি কি করতে পারি, এখন এই যে আমার যে ইটা আছে দেখেন আমি আপনার হচ্ছে মার্ক করে রাখতেছি, এই ই কে আমি এখন আই দ্বারা রিপ্লেস করি। ওকে ফাইন, আই দ্বারা রিপ্লেস করার পরে আমি দেখলাম যে আই কে আবার আই জিরো দিয়ে রিপ্লেস করতে পারি। তো আই জিরো দিয়ে রিপ্লেস করার পরে আপনি এখন কি করতে পারবেন, আই কে হচ্ছে হয় বি লিখতে পারবেন, অথবা আই কে আবার আই জিরো লিখতে পারবেন, পারবেন কিনা বলেন? জি স্যার পারবো। আমি যদি প্রথমবারই যদি আই কে বি দ্বারা রিপ্লেস করে দিতাম তাহলে কিন্তু আমি বিপদে পড়তাম, কারণ আমি তখন কিন্তু বি ডাবল জিরো কখনোই আসতে পারতাম না। এর জন্য আমি যেটা করছি যে মানে আপনার আই, আপনার এই যে আমি যদি এদিকে বলি, যেটা একটু অন্য কলম দিয়ে লিখি দ্বারা, এই যে এদিকে খেয়াল করেন আমার এই লাল কালার দিয়ে যাকে মার্ক করছি, এই আই জিরো এর মধ্যে আমি জিরোকে অ্যাজ ইট ইজ রাখছি, কিন্তু আমার যে আই ছিল সেই আই কে আমি আবার আই জিরো দিয়ে রিপ্লেস করছি। এটা কি বুঝছেন সবাই বলেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তারপরে যে হচ্ছে আমি আই কে আপনার হচ্ছে বি দিয়ে রিপ্লেস করছি, সো দ্যাট আমার ওই স্ট্রিংটা আমি যেন একদম হুবহু লিখতে পারি। সবাই বুঝছেন বলেন? যদিও অনেক কষ্ট হয়েছে আসলে এভাবে বোঝাটা, কিন্তু কিছু করার নাই আসলে, ঠিক আছে? আপনাকে স্যার টপিকটা স্যার তুলনামূলক ইজি আছে স্যার, যেহেতু আমরা প্রথমটা বুঝছি সেহেতু এটাও স্যার আমাদের বুঝতে বেশি একটা এটা কষ্ট একদম হয়নি। ইজি, হ্যাঁ ডেরিভেশন একদম ইজি। আপনি
ডেরিভেশনই পরীক্ষায় বেশি আসে। তো এই আর কি। তো এখন আমরা চলে আসি লেফট মোস্ট এবং রাইট মোস্ট ডেরিভেশনে। তো লেফট মোস্ট এবং রাইট মোস্ট ডেরিভেশন কিছুই না, একটা বাম দিক থেকে শুরু করে স্যার একটা ডান দিক আমাদের থেকে তো শুরু স্যার করে। আবার সেরই সময় উঠতে হবে স্যার, এর আগেও একটা ক্লাস করছি। শেষ বেশি নেই, আর শেষ হয়ে যাবে দেখেন। এর আগে শেষ হয়ে- ক্লাস ছিল একটা স্যার। শেষ হয়ে যাবে দেখেন, আপনার বেশিক্ষণ আর নাই। তো দেখেন লেফট মোস্ট ডেরিভেশন কি, আমি বাম দিক থেকে শুরু করব। দেখেন আমি ই কে ই গুণন ই দিয়ে লিখলাম, তারপর আমার যে লেফট সাইডের যে ই ছিল সেই ই কে পরে আই দ্বারা রিপ্লেস করছি, আবার তাকে এ দ্বারা রিপ্লেস করছি, মানে একটু আগে আমি যা যা বুঝাইছি এখানে তাই। সো আমি বলতেই পারি যে ওনারা প্রথমবার ডেরিভেশনের কনসেপ্ট দেওয়ার জন্য যেই এক্সাম্পলটা ইউজ করছে সেটা অ্যাকচুয়ালি আপনার লেফট মোস্ট ডেরিভেশন ছিল। এবং যখনই আপনার লেফট মোস্ট ডেরিভেশন ইউজ করবেন, প্রতিটা অ্যারো এর চিহ্নে, মানে যে অ্যারো চিহ্নগুলো আছে, অ্যারো চিহ্নগুলো নিচে কিন্তু এলএম লিখে দিতে হবে, নাহলে কিন্তু হবে না। তো এলএম, আপনি এলএম ইউজ করতে, প্রতিটা লাইনের মধ্যে আমি এলএম ইউজ করতেছি, যে লেফট মোস্ট ডেরিভেশন ইউজ করতেছি। তো অদ্রুপ একই ভাবে আপনি দেখেন যখন রাইট মোস্ট ডেরিভেশনে আসবেন, প্রতিটা অ্যারো চিহ্নের নিচে আপনি আরএম লিখে দিবেন, মানে আমি রাইট মোস্ট ডেরিভেশন ইউজ করতেছি। এবং সবচেয়ে ইন্টারেস্টিংলি দেখেন, আমি যখন রাইট মোস্ট ডেরিভেশন ইউজ করতেছি তখন কিন্তু আমার ই গুণন ই আছে। তো এই ই গুণন ই তে আমি কিন্তু এখন বলতে পারি যে আমি তাহলে এখন একজন বলেন যে আমার স্ট্রিংটা ছিল হচ্ছে a ইনটু a প্লাস b ডাবল জিরো। তো আমি যখন রাইট মোস্ট ডেরিভেশন করব, আমার কি বাম দিকের a প্রাধান্য পাবে নাকি আমার ব্র্যাকেটের অংশটা প্রাধান্য পাবে? কাকে নিয়ে আমি আগে মানে চিন্তা ভাবনা করব? স্যার ব্র্যাকেটের অংশ। ব্র্যাকেটের অংশটাকে নিয়ে। তো যেহেতু এখানে Bracket ব্র্যাকেট অংশ। আছে, সেজন্য আমি প্রথমে ই কে হচ্ছে গিয়ে আপনার ই দ্বারা রিপ্লেস করছি। এবং যতবার দেখেন প্রত্যেকবার কিন্তু ডান পাশের ইকেই কিন্তু আমি এক্সপান্ড করতেছি, ডান পাশের ই এর উপরেই হচ্ছে সমস্ত রুল অ্যাপ্লাই করে একটা সময় আমি বি ডবল জিরো কে নিয়ে আসছি। তারপর হচ্ছে আমি আবার হচ্ছে কিন্তু এই যে সেকেন্ড যে ইটা আছে, এই ইকে কিন্তু পরবর্তীতে আমি হচ্ছে আপনার এক্সপান্ড করে এতে নিয়ে আসছি। এবং সর্বশেষ আমার মানে যতক্ষণ পর্যন্ত আমার ডান দিক থেকে স্ট্রিং আসতেছে না, মানে এ বি এগুলো আসতেছে না, ততক্ষণ আমি বাম দিকে আগাচ্ছি না। যখন আমি এ প্লাস বি ডবল জিরো কে আমি নিয়ে আসতে সক্ষম হয়েছি, তারপরেই কিন্তু আমি ওই যে ইটা একদম শুরুর যে ইটা রয়ে গেছিল, যেখানে ধরেন আমি এখন যে টিক চিহ্ন, ডাবল টিক চিহ্ন দিচ্ছি, ওই ইকে কিন্তু আমি আই দ্বারা রিপ্লেস করে তারপর হচ্ছে এতে নিয়ে আসছি। সো এই যে যা বললাম, এটা আপনার দেখে যতটা সহজ মনে হচ্ছে, আপনি যখন করতে যাবেন তখন কিন্তু তো সহজ মনে হবে না, তখন অনেক কঠিন মনে হবে। সো বাসায় যদি প্র্যাকটিস না করেন দুই তিনবার, তাহলে কিন্তু কখনোই কিন্তু আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন না। লেফট মোস্ট রাইট মোস্ট অনেক সোজা, মানে কোনো কঠিন কিছু না, এটার জন্য আপনার মানে রকেট সায়েন্সের দরকার নাই। কিন্তু সমস্যা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। এবং প্রতি ধাপে বা প্রতি ইটারেশনে আমরা একটা রুল অ্যাপ্লাই করি, মানে যে কোনো একটা প্রোডাকশন রুল অ্যাপ্লাই করি, বা যে কোনো একটা আমরা হচ্ছে গিয়ে সিম্বলকে চেঞ্জ করি। তো এটা কিন্তু মাথায় রাখা লাগবে। এট এ টাইম একটা সিঙ্গেল মানে লাইন বলেন আর একটা সিঙ্গেল ইটারেশন বলেন, সেখানে কিন্তু আপনি মাল্টিপল রুল অ্যাপ্লাই করতে পারবেন না, রুল আপনাকে একটাই অ্যাপ্লাই করা লাগবে। তো এটা ছিল আপনার লেফট মোস্ট ডেরিভেশন এবং রাইট মোস্ট ডেরিভেশন। তারপর এখানে চলে আসছে আপনার 5.1.5 ল্যাঙ্গুয়েজ অফ এ গ্রামার। তো এখানে আপনার কিছুই না তেমন গুরুত্বপূর্ণ আর কিছু নাই, যদিও আমরা শেষের দিকে চলে আসছি। এরপর হচ্ছে আপনার সেন্টেন্সিয়াল ফর্মস, এটাও তেমন গুরুত্বপূর্ণ কিছু না, আপনারা চাইলে রিডিং দিয়ে পড়ে রাখতে পারেন। আমাদের মেইন গুরুত্বপূর্ণ ছিল আপনার রিকার্সিভ ইনফারেন্স, তারপর গুরুত্বপূর্ণ ছিল আপনার লেফট মোস্ট ডেরিভেশন এবং রাইট মোস্ট ডেরিভেশন, এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। আর এই যে সেন্টেন্সিয়াল ফর্মস বলতে আসলে কি বোঝায়, আপনি যখন ওগুলো পড়ে ফেলছেন বা ওগুলো যখন প্র্যাকটিস করে ফেলছেন, এগুলো কিছুই না, এগুলো হচ্ছে মানে জাস্ট আপনার কিছু থিওরিটিক্যাল কথাবার্তা। সেন্টেন্সিয়াল ফর্মস বলি আর ল্যাঙ্গুয়েজ অফ এ গ্রামার বলি আর কি, এগুলো খুব একটা আহামরি কিছু না। স্যার আমাদের 5 অধ্যায় থেকে কোন কোন পয়েন্ট গুলো পড়া লাগবে? মানে এই যে 5 বলে point, দিলাম আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলা, সেগুলো তো আমি বলেই দিছি। ওই টপিক গুলো তাছাড়া কি আর কোনো এক্সট্রা পয়েন্ট পড়া লাগবে? না আপনি লেফট মোস্ট ডেরিভেশন, রাইট মোস্ট ডেরিভেশন, রিকার্সিভ ইনফারেন্স, এই তিনটা আপাতত অনেক মানে সতর্কতার সাথে দেখা লাগবে। আর এখন আসতেছে পার্স ট্রি, এই 5.2, এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও মানে খুবই ইম্পর্টেন্ট আপনার পার্স ট্রিজ। এবং পার্স ট্রি এর সাথে নতুন করে চলে আসবে আপনার অ্যাম্বিগুইটি, এই অ্যাম্বিগুইটিও খুব ইম্পর্টেন্ট। তো এখান থেকে আপনার তাহলে ইম্পর্টেন্ট কি কি বললাম, একটা হচ্ছে পার্স ট্রি, মানে ড্রয়িং করব, আমরা একটা ট্রি ড্রয়িং করব। আর আরেকটা স্যার এটা হচ্ছে, আমাদের ক্লাসে করাইছিলেন স্যার ফার্স্ট। হ্যাঁ এটা আপনাদেরও করাইছি মোটামুটি। পি সেকশন আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছিলাম যে ডেরিভেশন যেভাবে করছি একইভাবে মানে ট্রি ড্রয়িং করা যায়। এবং এই ট্রি ড্রয়িং করার ক্ষেত্রে একটা সিঙ্গেল ইকুয়েশন বা সিঙ্গেল এক্সপ্রেশনের জন্য যদি আমরা একের অধিক ট্রি ড্রয়িং করতে সক্ষম হই, তখনই আমরা বলতে পারবো যে ওই গ্রামারটা হচ্ছে আপনার অ্যাম্বিগুয়াস গ্রামার।
মানে আমি গ্রামার ফলো করে দুইটা ট্রি ড্রয়িং করতে সক্ষম হয়েছি ফর এ সিঙ্গেল ইকুয়েশন বা সিঙ্গেল এক্সপ্রেশন, তখনই আমরা বলে দিব যে আসলে এই গ্রামারটা হচ্ছে অ্যাম্বিগুয়াস। মানে সে আমাকে, মানে আমি আসলে কোন ট্রিটাকে ফোকাসে রাখবো বা কোন ট্রিটাকে আমি মেনটেন করে আমার ক্যালকুলেশন করব, এটা আসলে আমরা কনফিউজ হয়ে গেছি। মানে আপনার মানে এখানে একটা দ্বিধা চলে আসছে আর কি, কনফিউশন চলে আসছে, সেটাকে বলা হচ্ছে অ্যাম্বিগুইটি বা অ্যাম্বিগুয়াস। যে আপনি একটা ইকুয়েশনকে একটা, মানে ধরো আমি আপনাকে একটা গ্রামার দিলাম, প্রশ্নে আপনাকে আমি একটা গ্রামার দিছি, বলছি এই গ্রামারটা তুমি মেনটেন করে তুমি আমাকে একটা ইকুয়েশন ডিরাইভ করে দেখাও, বা তুমি আমাকে ওই ইকুয়েশনটার ট্রি ড্রয়িং করে দেখাও। এখন আপনি ট্রি ড্রয়িং করতে গিয়ে দেখলেন যে এটাকে তো আমি দুইভাবে ট্রি ড্রয়িং করতে পারি, দুইভাবে চিত্র আঁকা সম্ভব, তখন আপনি সিদ্ধান্ত নেবেন হ্যাঁ যে গ্রামারটা প্রশ্ন দেওয়া হয়েছে সেই গ্রামারটা হচ্ছে অ্যাম্বিগুয়াস গ্রামার, কারণ দুইটা ট্রি ড্রয়িং করা সম্ভব হয়েছে। তো এখানে সবকিছু বলা আছে আর কি আপনার, যে মোর দ্যান ওয়ান পার্স ট্রি, এগুলা খুব ভালো মতন বলা আছে। আর এখন এখান থেকে হচ্ছে আপনার এগুলা বিভিন্ন এক্সাম্পল দেওয়া হয়েছে। তো আপনি কিভাবে একটা, এখানে জাস্ট ফিগার 5.4 এ বলা হয়েছে কিভাবে একটা ট্রি ড্রয়িং করা লাগে, এই জিনিসগুলো বলা হয়েছে আপনার, কিভাবে একটা ট্রি ড্রয়িং করা লাগে। তারপর মানে বিভিন্ন এক্সাম্পল দিয়ে আর কি ট্রি ড্রয়িং করার বিষয়টা বলা হয়েছিল আর কি, যে এই যে একটা প্যালিন্ড্রোম নাম্বার আছে, প্যালিন্ড্রোম নাম্বারকে কিভাবে আমরা ড্রয়িং করতে সক্ষম হয়েছি সেটাই, যে আমি প্রথমে পি কে 0p0 লিখলাম, তারপরের পরের পি কে আমি 1p1 লিখলাম, তারপরের পি কে আমি এপসাইলন দিয়ে রিপ্লেস করে দিলাম, তার মানে 0110 কে কিন্তু আমাদের ড্রয়িং করা শেষ। এটা আমি 2 সেকশনে মোটামুটি কিন্তু এই চিত্রগুলো ড্রয়িং করে দেখাইছিলাম, রাইট? জি স্যার। অপূর্ব, এটা কি দেখানো হয়েছিল আপনাদের? জি স্যার। আচ্ছা, নোমান আছে 65p বেস থেকে? ইয়েস স্যার, স্যার ঘুমিয়ে গেছি। আচ্ছা, তারপর রিফাত আছেন আপনার? রিফাত, রিফাত না, ইফাত, ইফাত নাই উনি। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। তো এখন দেখেন আপনার আচ্ছা এটা হচ্ছে আপনার ওই যে এক্সপ্রেশনটা ছিল a গুণন a প্লাস b ডাবল জিরো, এটাকে কিন্তু আপনার চিত্র ড্রয়িং করে সক্ষম, মানে আপনার চিত্র ড্রয়িং করে দেখানো হয়েছে। এখন এখানে একটা বিষয় হয়েছে, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আপনারা যদি বাসায় প্র্যাকটিস করেন তখন ধরেন আপনি সেম গ্রামারের জন্য মানে আপনি এই ব্র্যাকেটটা উঠায় দিবেন। মানে আপনাদেরকে আমি একটা বাসার টাস্ক দিই যে a গুণন a প্লাস b ডাবল জিরো, তো এখানে তো ব্র্যাকেট দেওয়া আছে তাই না, a প্লাস b ডাবল জিরো, এটা ব্র্যাকেট দেওয়া আছে না? যে কোনো একজন বলেন। জি স্যার। মানে আমাদের যে এই স্ট্রিংটা ইকুয়েশনটা আছে, এই স্ট্রিং এর মধ্যে আমরা একটা ব্র্যাকেট ইউজ করছি, রাইট? জি স্যার। এবং এই ব্র্যাকেটটা মানে ব্র্যাকেট ইউজ করছি, তারপর আর কি আমরা এখানে চিত্র ড্রয়িং করছি, মানে ওই গ্রামারটা যে একদম শুরুর দিকে যে গ্রামার ছিল 10টা রুলস নিয়ে, সেই গ্রামারটা ফলো করে আমরা এখানে আর কি আপনার এই ইয়াটা অ্যাপ্লাই করছি এখানে। কিন্তু আমি বলতে চাইতেছি যে আপনি এই যে ইকুয়েশনটা আছে বা এই যে আপনার স্ট্রিংটা আছে, এই স্ট্রিং এর মধ্যে ব্র্যাকেটটা উঠায় দিবেন, মানে ব্র্যাকেটটা রাখবেন না। এই আপনার স্ট্রিং এর মধ্যে কোনো ব্র্যাকেট রাখবেন না, জাস্ট ব্র্যাকেট ছাড়া যা আসবে তাই। তাহলে ব্র্যাকেট ছাড়া কি আসবে? a গুণন a প্লাস b ডাবল জিরো, মানে এখানে কোনো ব্র্যাকেট নাই। তো যখনই আপনি ব্র্যাকেট দিবেন না এবং ব্র্যাকেট না দিয়ে আপনি ওই যে 10টা রুলস, সেই 10টা রুলস নিয়ে যে গ্রামার ছিল সেই গ্রামারকে কনসার্নে রেখে, কনসিডারেশনে রেখে যখন আপনি এরকম একটা চিত্র ড্রয়িং করতে যাবেন, তখন দেখবেন দুইটা চিত্র মানে দুইটা পার্টস ড্রয়িং করা সম্ভব। এটা বাসায় মানে করে দেখতে পারেন আর কি, তখনই আপনি আসলে কনসেপ্ট পুরোপুরি মাথায় নিতে পারবেন যে আসলে মানে আমরা কি পড়তেছি। সো এখানে কিন্তু ব্র্যাকেট দেওয়ার কারণে আর কোনো অ্যাম্বিগুইটি রেইজ করে নাই, বাট আমি যদি এখানে ব্র্যাকেটটা না দিতাম তখনই আপনার হচ্ছে কি একটা অ্যাম্বিগুইটি রেইজ করতো। এবং কিভাবে রেইজ করতো দেখা গেছে, আমি আপনাকে একটু জাস্ট একটা ধারণা দিই, মানে এটা কিন্তু যারা নিজে নিজে প্র্যাকটিস করে ধরতে পারবেন তাদের এটা আজীবন কনসেপ্ট ক্লিয়ার থাকবে। যেমন a গুণন a, তারপর হচ্ছে প্লাস, এবং তারা যে কোনো প্রবলেমই সলভ করতে পারবেন। তারপর হচ্ছে b ডাবল জিরো। আচ্ছা, তো এই যে আমি এখন যে আপনার যতটুকু লিখলাম লাল কালার দিয়ে, এখানে আমি ওই 10টা রুলস নিয়ে যে গ্রামার ছিল সেই গ্রামারটা ইমপ্লিমেন্ট করতে চাই। তো ইমপ্লিমেন্ট করতে গেলে আপনি এখন দেখেন দুইটা ওয়ে আছে ইমপ্লিমেন্টেশনের। একটা ওয়ে হচ্ছে যে আমি এই পুরো স্ট্রিংকে দুই ভাগে ভাগ করব গুণকে প্রায়োরিটি দিয়ে, যে গুণের এই অংশ একটা অংশ আর আরেকটা হচ্ছে আপনার মানে এতটুকু হচ্ছে একটা অংশ। তাইলে কিন্তু আপনার এক ধরনের চিত্র মানে এক ধরনের আপনার হচ্ছে গিয়ে তৈরি হবে, এক ধরনের পার্স ট্রি তৈরি হবে। ইভেন কি ডেরিভেশন করতে গেলেও আপনার এক ধরনের তৈরি হবে। আবার আমি চিন্তা করলাম যে না, আমি এখন মানে প্রায়োরিটি দিব যোগকে,
তাহলে যোগের এই অংশটা হচ্ছে আপনার একটা অংশ, আর যোগের এই অংশটা হচ্ছে আরেকটা অংশ। তাহলে এখন দুইটা চিত্র ড্রয়িং করা সম্ভব হবে কিনা বলেন? এটা কি স্যার। এখন Yes, আপনি sir. বাসায় মানে লিখলেই হবে, বাসায় একটু প্র্যাকটিস করলেই বুঝতে পারবে যে দুইটা পার্স ট্রি অথবা দুইটা লেফট মোস্ট ডেরিভেশন অথবা দুইটা রাইট মোস্ট ডেরিভেশন এখন কিন্তু তৈরি করা সম্ভব। তার মানে আমি কিন্তু এখন বলতেই পারি যে আমার ওই গ্রামারটা কিন্তু হচ্ছে আবার আপনার অ্যাম্বিগুয়াস। এখন কিন্তু সিদ্ধান্ত চলে আসবে যেটা অ্যাম্বিগুয়াস, কারণ আমি এখানে কিন্তু কোনো ব্র্যাকেট ইউজ করি নাই। আচ্ছা, তো এটা যদি বুঝে থাকেন বাসায় একটু প্র্যাকটিস করে দেখবেন, আর এখানে অনেক এক্সারসাইজ আছে প্র্যাকটিস করার জন্য। তো ওখানে কিছু আমি মিস করে আজকের আসছি। মতন ছেড়ে দেন স্যার। হ্যাঁ, এই যে শেষ, আপনার 2 মিনিট হইলেই শেষ হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের আর মনে হয় 1 মিনিট লাগবে, ঠিক আছে? মোটামুটি আমাদের পড়া আপনার শেষ। তো এর মধ্যে আর কি যারা অ্যাক্টিভ তারা আপনার ধরেন বুঝতে পারবেন। আপনাদের সাথে হয়তো আপনাদের একটা কাজ দেওয়া হয়েছে, টাস্ক দেওয়া হয়েছে, তো সবাই ওই টাস্কটা করে ফেলেন। আর এখান থেকে হচ্ছে ধরেন আমাদের আর কিছু কি পড়া লাগবে এই চ্যাপ্টার থেকে? দেখি মোটামুটি মানে হ্যাঁ, এখানে হচ্ছে আপনার আচ্ছা অ্যাম্বিগুইটির যে বিষয়টা এখানে একটু আলোচনা করা হয়েছে। তো সবাই আর কি একটু বইটা দেখে নিবেন যে কিভাবে আসলে লেফট মোস্ট এবং রাইট মোস্ট ডেরিভেশন করলে আপনার হচ্ছে অ্যাম্বিগুইটি ক্রিয়েট হইতে পারে। এখানে কোনো এক জায়গাতে আসলে আপনার মানে লেখা ছিল যে কিভাবে আসলে অ্যাম্বিগুইটির বিষয়টা রেজ করতে পারে। তো এতটুকুই আমাদের পড়া প্রায় শেষ। যতটুকু ছিল ততটুকু আমরা মোটামুটি পড়ে ফেলছি। আচ্ছা, অ্যাম্বিগুইটির বিষয়টা একটা চিত্র ছিল যেখানে আপনার অ্যাম্বিগুইটি দিয়ে ছিল। আমি জাস্ট ওই জিনিসটা একটু জাস্ট দেখাতে যাচ্ছিলাম যে অ্যাম্বিগুইটিটা কোথায়। স্যার কালকে ক্লাস কখন নেবেন? কালকের ক্লাস আপনার রাত্রের দিকে আর কি। স্যার 10টার দিকে নিয়েন। রাতের? কালকে আপনাদের কুইজ কখন? স্যার স্যার, সকালবেলা নিয়েন। সকালবেলা আসলে আমি একটু ব্যস্ত হয়ে পড়ছি বুঝছেন, মানে প্রতিদিনই দেখা গেছে সকালবেলা আমার একটা না একটা কাজ থাকেই।
এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমি 3 দিনই ছুটিতে আছি, আজকের দিনও, গতকালকেও এবং গত পরশু দিনে 3 দিনই আমি হচ্ছে আপনার ডিপার্টমেন্ট থেকে আর কি ছুটি নিচ্ছি, বুঝছেন? তো যার কারণে দেখা গেছে মানে ছুটি নিয়েও তাও আপনাদের ক্লাসগুলো করাচ্ছি আর কি, যদিও আসলে মানে ক্লাসগুলো ভাবছিলাম আপনাদেরকে ফিজিক্যালি এক্সট্রা ক্লাস নিয়ে করাতে চাইছিলাম, পরে ভাবলাম যে না, এটা আসলে আপনাদের জন্য খুব মানে কষ্টকর হবে, আমার জন্য কষ্টকর হবে, তার থেকে অনলাইনে নিয়ে শেষ করে দিই। তো দেখেন আপনার অ্যাম্বিগুইটি ইন গ্রামার্স এন্ড ল্যাঙ্গুয়েজেস 5.4, মানে এর আগ পর্যন্ত আমরা যা যা পড়ছি পার্স ট্রি, সেই পার্স ট্রি পড়ার পর এখন আমরা চলে আসছি আপনার 5.4 এ। তো আমি বলছিলাম যে আমাদের এই চ্যাপ্টারে কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওই যে আপনার রিকার্সিভ ইনফারেন্স, তারপর আপনার লেফট মোস্ট ডেরিভেশন, রাইট মোস্ট ডেরিভেশন, এন্ড 4 নম্বরে বলছিলাম পার্স ট্রি, মানে একটা ট্রি ড্রয়িং করা, মানে ওই একই জিনিস গ্রামারটা ফলো করে আপনি ধরেন ট্রি ড্রয়িং করবেন। লেফট মোস্ট ডেরিভেশন আপনি যেভাবে করছেন সেটাকে যদি আপনি ওই ধাপগুলোকে যদি আপনি ইমপ্লিমেন্ট করেন, একটা ট্রি তৈরি হওয়া সম্ভব। আবার ধরেন রাইট মোস্ট যে ডেরিভেশন করছেন ওইটা যদি ফলো করেন তাও একটা ট্রি তৈরি করা সম্ভব। আর গ্রামারটা যদি সত্যিকার অর্থেই যদি আনঅ্যাম্বিগুয়াস হয়, মানে অ্যাম্বিগুয়াস না হয়ে থাকে, তাহলে আপনি লেফট মোস্ট করেন আর রাইট মোস্ট করেন, আর যেভাবেই করেন না কেন, যেভাবেই চিত্র তৈরি করেন না কেন, কখনোই আর কি সেটা মানে একাধিক ট্রি তৈরি করা সম্ভব হবে না। মানে যদি আমি আপনাকে যে গ্রামারটা দিতেছি, এটা ধরেন যে এই গ্রামারটা হচ্ছে মানে কোনোভাবেই এটা অ্যাম্বিগুয়াস নয়, তাহলে আপনি এবার লেফট মোস্ট করেন আর রাইট মোস্ট করেন আর ধরেন চিত্র ড্রয়িং করেন, কোনোভাবে হচ্ছে একের অধিক চিত্র তৈরি হবে না, কোনোভাবেই একের অধিক লেফট মোস্ট ডেরিভেশনও সম্ভব হবে না, কোনোভাবেই একের অধিক রাইট মোস্ট ডেরিভেশন তৈরি হবে না। তখন আপনি সিদ্ধান্ত দিতেই পারবেন যে এই গ্রামারটা অ্যাম্বিগুয়াস নয় বা আনঅ্যাম্বিগুয়াস। তো আমরা এখন একটা অ্যাম্বিগুইটি জিনিসটা কি এটা একটু পড়বো। আর আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সেটা হচ্ছে আপনার ইনহেরেন্টলি অ্যাম্বিগুয়াস, মানে এই যে ইনহেরেন্টলি অ্যাম্বিগুয়াস এর যে বিষয়টা, এটা কিন্তু আপনাকে জাস্ট একটা আর কি মানে নলেজ নেওয়া লাগবে। মানে আপনি জাস্ট যদি কেউ আপনাকে প্রশ্ন করে ধরেন 1 মার্কের জন্য বা 2 মার্কের জন্য যে ইনহেরেন্ট অ্যাম্বিগুইটি বলতে আসলে কি বুঝো, এটা আমি আপনাকে এক লাইনে ব্যাখ্যা করে দিই। এটার ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে আমি একটা গ্রামার লিখছি একটা প্রবলেমের উপরে বেস করে, এখন এই গ্রামারটাকে আমি যত যাই করি না কেন বা এই গ্রামারের আমি যতগুলো ভেরিয়েশন বের করি না কেন বা যত মডিফিকেশনসই বের করি না কেন, মানে অ্যাম্বিগুইটি থেকেই যাচ্ছে, মানে কোনোভাবেই আসলে অ্যাম্বিগুইটি দূর করা সম্ভব হচ্ছে না। তখন আমরা বলে দিব যে এই গ্রামারটা হচ্ছে আপনার ইনহেরেন্টলি অ্যাম্বিগুয়াস। আচ্ছা, এটা পরবর্তীতে আবার আছে। তো এখানে আমি অ্যাম্বিগুয়াস গ্রামারের এখানে কিছু আপনার এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন আপনার মানে যোগ এবং গুণ দিয়ে 2টা ট্রি তৈরি করা সম্ভব। দ্যাটস আমি বলতে পারি এই গ্রামারটা আপনার অ্যাম্বিগুয়াস দেখে নেবেন, যেহেতু আপনারা মেইন পড়াশোনাগুলো করে ফেলছেন, পার্স ট্রি তারপর লেফট মোস্ট রাইট মোস্ট করে ফেলছেন, এগুলো এখন চোখ বুলালেই পারবেন যে আসলে জিনিসটা কি বোঝানোর চেষ্টা করতেছে। যখনই ব্র্যাকেট দেওয়া হবে না তখনই আপনার 2টা ট্রি মানে ড্রয়িং করা সম্ভব হবে আর কি। তো এতটুকুই আপনার এখানে যেমন এই যে আমি একটু আগে যে প্রবলেমটা আপনাদেরকে বলছিলাম যে ওই যে আমাদের a ইনটু a প্লাস b ডবল জিরো, ওইখানে ব্র্যাকেট না দিলেই অ্যাম্বিগুইটি তৈরি হবে। তো তদ্রূপ এখানে আপনার 2টা চিত্র তৈরি করা সম্ভব হয়েছে। ফিগার 5.18, এই ফিগার 5.18 এ কিন্তু 2টা ট্রি তৈরি করা সম্ভব হয়েছে, কারণ এখানে আসলে কোনো ব্র্যাকেট নাই। একবার যোগের মানে আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, মানে যেই স্যার, একটা অপারেটর জিনিস স্যার, আমাদের অ্যাম্বিগুইটির যদি মানে ডেফিনেশন চাই বা মানে কোনো প্রসিডিউর আছে যে স্পেসিফিক্যালি যে এইরকম এরকম হইলেই এটা অ্যাম্বিগুইটি হবে? এটা আসলে দেখেন আমি আপনাদেরকে বলি, এটা কোনো মানে আপনাকে গ্রামারটা আপনি গ্রামার রুলস আপনাকে দেওয়া আছে, আর রুলস এর পরিপ্রেক্ষিতে আপনি যখন স্ট্রিং এর দিকে তাকাবেন, স্ট্রিং এর দিকে তাকায় ওই রুলস এর দিকে তাকালে কিন্তু বুঝতে পারবেন যে আপনার এখানে অ্যাম্বিগুইটি তৈরি হওয়া সম্ভব। যেমন ধরেন আপনার এখানে কি আছে, স্ট্রিং a প্লাস a গুণন a, রাইট? আমি যদি একটু লিখি মানে আপনার যদি এভাবে লিখি, যদিও আর মানে এটাই শেষ টপিক ছিল, যে ধরেন আমি এইভাবে লিখলাম a প্লাস তারপর হচ্ছে আপনার a তারপর হচ্ছে আপনার গুণন তারপর হচ্ছে আপনার এ। তো এখন আমাকে বলেন এখানে তো দেখে বোঝা যাচ্ছে যে এখানে আপনি কাকে প্রাধান্য দিবেন, কি যোগকে প্রাধান্য দিবেন নাকি গুণকে প্রাধান্য দিবেন, এটা তো দেখেই বোঝা যায় যে আমি কাকে প্রাধান্য দিব। সো এই যে মানে আমার যে গ্রামারটা ছিল সেই গ্রামারে কিন্তু যোগ এবং গুণ এরা কিন্তু একই লেভেলে ছিল। মানে আমার আপনার মানে আমি কি যোগকে প্রাধান্য দিব না গুণকে প্রাধান্য দিব এরকম কোনো প্রিসিডেন্স মেনটেন করা হয় নাই। সো যেহেতু স্যার প্রিসিডেন্স মেনটেন আমাদের তো স্যার প্রেসিডেন্স দিয়ে দিয়েছিলেন স্যার, প্রথমে ব্র্যাকেট তারপরে গুণ ভাগ তারপরে যোগ বিয়োগ। না 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 না, ওগুলো সব এক লেভেলে ছিল আপনার, মানে 1 2 3 4 আমি ভেঙে ভেঙে লিখছি, বাট রুল কিন্তু আপনার একটাই। এটা একদম প্রথমে বলছিলাম যে 1 2 3 4 কে কিন্তু একটা সিঙ্গেল লাইনে কিন্তু প্রকাশ করা সম্ভব। মনে আছে আপনাকে একদম প্রথম দিকে পড়ায় বলছিলাম যে ওটা কিন্তু 4টা রুল, মানে একটা রুলকে ভেঙে 4টা রুল করা হয়েছে।
তদ্রূপ একইভাবে আপনার 5 থেকে যে 10 পর্যন্ত যে 6টা রুল ছিল, ওই 6টা রুল কিন্তু একটাই রুল, ওইটাকে ভেঙে ভেঙে আর কি বানানো হয়েছে। ওগুলো সবগুলোকে আপনি অথবা দিয়ে কানেক্ট করতে পারবেন, একটু পরে দেখতে পারবেন। তো এখন ধরেন এদিকে তাকান, যেটা বলতেছি যে আপনার a প্লাস a গুণন a, তো এটাকে আমি দুই ভাগে ভাগ করতে পারি। যদি আমি মনে করি যে হ্যাঁ আমি আগে যোগের কাজ করব, তাইলে আপনার এক ধরনের ট্রি তৈরি হবে। আবার আমি যদি মনে করি গুণের কাজ করব, তাহলে আরেক ধরনের ট্রি তৈরি হবে। এবং এখন কিভাবে বুঝবো কাকে আগে করব? দেখেন, গুণ যত ডিপ লেভেলে থাকবে, এই গুণকে কিন্তু আমি ডিপ লেভেলে রাখছি হাতের বাম পাশের চিত্রে, তার মানে গুণের কাজ আগে হবে। আবার মানে হাতের ডানের যে চিত্রটা, অর্থাৎ বি নাম্বার যে ফিগার, এই বি নাম্বার ফিগারে কিন্তু আমি যোগকে হচ্ছে ডিপ লেভেলে রাখছি। স্যার এ- এতে স্যার যে যোগের কাজ আগে হয়েছে না, যোগের কাজ করেই তো তারপরে গুণের কাজে ঢুকছে। না না, এটা বটম আপ চিন্তা করতে হবে, যে যত ডিপ লেভেলে থাকবে তার প্রায়োরিটি বেশি, বুঝছেন? মানে আপনার ডিপ লেভেলে কে আছে? আপনার এ নাম্বার ফিগারে তাকান, এ নাম্বার ফিগারে কিন্তু ডিপ লেভেলে আছে গুণ, তার মানে বুঝতে হবে আপনার যে গুণের কাজ আগে হবে। তদ্রূপ বি নাম্বারে দেখেন, বি নাম্বারে কিন্তু যোগ আছে ডিপ লেভেলে, এবং যোগের উপরের লেভেল আছে গুণ, তার মানে বুঝতে হবে যোগের কাজ আগে হবে। এটা কি বুঝছেন? বলেন। আগে হবে বলতে এটা কি বোঝাচ্ছেন স্যার? একটা স্ট্রিং দিয়ে আছে, সেখান থেকে আমরা একটা পালস ট্রি আঁকছি, তাই হ্যাঁ, না স্যার? এখানে দুইটা পার্সটি তৈরি করা আছে। দেখেন, আমি যদি হচ্ছে চিন্তা করি যে আপনার এই যোগের বেসিসে এটাকে দুইটা ভাগে ভাগ করব, তাইলে কিন্তু এভাবে চিত্র মানে আপনার গ্রামার ডিরাইভ করা সম্ভব। দেখেন, মানে যোগ দিয়ে আমি দুইটা পার্টিশন করছি, তো জি যার স্যার, কারণে আপনি এখন যেটা লেখছেন সেটা তো স্যার এ নাম্বার। কিন্তু হাতের বাম পাশে চিত্র তৈরি হয়েছে। আর যদি জি আমি স্যার। এভাবে চিন্তা করতাম যে না, আমি জি স্যার, হচ্ছে আমি গিয়ে ওইটাই বলতেছিলাম যে আপনি এখন যে মানে যে ব্র্যাকেট দিয়ে যেটা করছেন, সেটার জন্য কিন্তু আমাদের যে এ নাম্বার যেটা মানে বাম পাশের যেটা, এখন হ্যাঁ, সেই ক্ষেত্রে কি আমাদের প্রথমে যোগের কাজ আগে করেই তারপরেই তো গুণের কাজে গেলাম? এটা হচ্ছে মানে এটা আপনি টপ ডাউন চিন্তা করতেছেন, আপনি মনে করতেছেন যে আগে যোগের কাজ করে তারপর হচ্ছে কি আমরা গুণের কাজ করতেছি, এরকম না। আপনার আগে হচ্ছে আমরা গুণের কাজ করব, হ্যাঁ, গুণের কাজ করে তারপর যোগের কাজে ফেরত আসবো। বুঝতে পারছি? এটা কি নিয়ে কি সবার প্রবলেম হচ্ছে নাকি তো উনার একজনের? বলেন তো। এবার স্যার একটু কনফিউশন লাগতেছে আর কি, মানে ক্লিয়ার হচ্ছে না জিনিস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা নিয়ে পরবর্তী ক্লাসে আপনার আলোচনা করব। তবে যারা যারা বুঝছেন তারা তো বুঝলে ভালোই। ঠিক আছে, আমি চাচ্ছিলাম চ্যাপ্টার 5টা আজকে শেষ করে দিতে, সো দ্যাট আমরা মানে চ্যাপ্টার 6 চলে যেতে পারতাম। আচ্ছা, একটু সময় নিয়ে বলি। স্যার এটা একটু ক্রিটিক্যাল আছে স্যার, যদি কালকে পড়াইতেন ভালো হতো স্যার। ক্রিটিক্যাল না আজকে আর নিতে পারতেছি না স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। যদি কিন্তু সবারই প্রবলেম হচ্ছে, ঠিক আছে, তাইলে আপনার আজকে তাহলে এই পর্যন্তই থাকুক, কেমন? তো জি স্যার। ঠিক জি আছে স্যার, তাহলে। আজকে টানা 4 ঘন্টা ক্লাস করতেছি স্যার। কি বলেন? আমারটা কতক্ষণ গেছে আপনার? স্যার 2 ঘন্টা হয়ে গেছে স্যার। 10টার থেকে টানা স্যার। আচ্ছা ঠিক আছে, তাইলে আজকে এই পর্যন্ত থাকুক। আপনাদেরকে আসলে অনেক কষ্ট দিচ্ছি, কিন্তু কষ্ট দেওয়ার একটা কারণ আছে। আপনারা যদি একটু মানে চিন্তা করেন, আমি কিন্তু মানে চেষ্টা করছি যত মানে ইফেক্টিভ ভাবে আপনাদের এই ক্লাসটা নিয়ে মোটামুটি চ্যাপ্টার 5টা শেষ করতে পারি। এখন দেখেন, সবাই মোটামুটি বাসায় আছেন, একটা বিষয় চিন্তা করেন, বাসায় আছেন এবং হয়তো টায়ার্ড, আমি বুঝতেছি 4 ঘন্টা ক্লাস করছেন, বাট লিস্ট নিজ নিজ বাসায় আছেন, রিল্যাক্স করে আছেন, বা আগে পরে মিলে হয়তো কারো জার্নি করতে হবে না বা আপনার কোনো কাজ করতে হবে না। কিন্তু ঘটনা হচ্ছে যে মোটামুটি পড়াগুলো আমরা পড়ে নিতেছি, পড়াগুলো পড়ে আমরা ক্লাসগুলোকে আগে রাখতেছি। সো এতে করে কিন্তু আপনাদের একটু হলেও কিন্তু উপকার হইতেছে। আর আমি কিন্তু মোটামুটি চেষ্টা করছি যতটা আপনাদেরকে কনসেপ্ট গুলো ধরায় দেওয়া যায়। এখন আমি যদি ধরেন মনে করেন ফাঁকিবাজি করতাম, কথার কথা মনে করেন একটা দুইটা টপিক পরে আপনাদেরকে মনে করেন যে হচ্ছে 30-40 মিনিটের মধ্যে শুধু শেষ করে দিতাম, পরবর্তী চাপটা পড়তো কিন্তু আপনারা যখন সশরীরে ক্লাস করতে আসতেন, এবং দেখা গেছে ফাইনালের আগে আপনাদের খুব একটা ভালো প্রেসার পোহানো লাগতো। তো এখন মোটামুটি বলা যায় যে আপনি ফাইনালের যদি সিলেবাসকে আমি 3 ভাগ করি, সেই 3 ভাগের মধ্যে কিন্তু আমাদের 1 ভাগ পড়া শেষ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই আপনার পড়া ছিল সেটা কিন্তু আজকেই পড়ছি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পড়াটা পড়ছে, চ্যাপ্টার 5। তো সবার কাছে আমি আবারও হচ্ছে গিয়ে সরি, আপনাদেরকে অনেক কষ্ট দিছি, আপনাদেরকে আসলে অনেক পেইন দিছি, বাট পেইন দেওয়ার কারণ ছিল সবাই কষ্ট করে ক্লাসটা করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে ধরেন ক্লাসটা আর দেরি না করে এখনই শেষ করতেছি। সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। যাদের সাথে আগামীকালকে ক্লাস আছে,
মনে হয় আপনার ও সেকশন তার সাথে দেখা হবে। ঠিক আছে, স্যার, আল্লাহ আমার হাফেজ। একটা miss আপনার অনেক কষ্ট হয়েছে স্যার আজকে পড়াইতে স্যার। কষ্ট তো হইছে, আমার প্রচুর কষ্ট হইছে ভাই। আমি মানে এগুলা 3-4টা ক্লাসে পড়ানোর কথা, 3-4টা ক্লাসে একটা ক্লাসে নিয়ে আসছি এবং এতক্ষণ ধরে কথা বলছি, তা না ধরেন এক গ্লাস পানিও খাইনি, কি বলবো। এবং এর সাথে সাথে আপনাদের অ্যাটেন্ডেন্সও নিছি, ঠিক আছে, তাও 3 ধাপে নিছি, 3টা-4টা ধাপে নিছি, তো কি বলবো। আর আল্লাহ তাআলা আপনার হায়াতে তয়্যিবা দান করুক। আমি একটু শয়তান আছি আপনার আর কি, বুঝছেন, মনে মনে ভাবি। আল্লাহু আকবার। এই আর কি, ঠিক আছে, কারণ আমি স্টুডেন্ট ছিলাম তো আমি জানি আর কি কিভাবে একটু ফাঁকিবাজি করা যায়। ঠিক আছে, তাহলে ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ওকে স্যার, স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম।